হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অর্গানিক 15 মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ করব। এর আগে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য ক দিছি সকল জ্ঞানমূলক। এরপর আমরা দিছি খ খ হলো শুধু অর্গানিকেরটা দিছি, আর সিকিউ দিছিলাম হলো আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অর্গানিক বাদে অন্য চ্যাপ্টারগুলির, বেসিক্যালি 1, 3, 4। আর আজকে আমরা আমাদের এই সিরিজটা শেষ করতে যাচ্ছি অর্গানিক কেমিস্ট্রির 15 মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ দিয়ে। সো বেশি কথাবার্তা না বলে শুরু করি। তবে এর আগে আমার মনে হইতেছে যে কিছু কোশ্চেন আসতে পারে, এবার আমরা সেগুলো আগে একটু দেখে নিই। যেমন এই যে নাইট্রাইল, ঠিক আছে, অ্যালকাইল সায়ানাইড বলতে পারো, এটারে আমরা নাইট্রাইল যৌগ বলি। সো এরে যদি তুমি আদ্র বিশ্লেষণ করো তখন উৎপন্ন হয় হলো কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, উৎপন্ন হয় কি কার্বক্সিলিক অ্যাসিড। কিভাবে হয় একটু যদি দেখাই দিই হালকা করে। সো বেসিক্যালি কি হয়, এই যে পানি, পানি হলো HOH হিসেবে থাকে আমরা জানি, তাই না? সো এখানে ডেল্টা মাইনাস, এখানে ডেল্টা প্লাস। কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? নাইট্রোজেনের। সো এখানে ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস। সো আদ্র বিশ্লেষণে কি হবে, এই যে তিনটা বন্ড, এই ট্রিপল বন্ড ভেঙে যাবে, এই ট্রিপল বন্ড ভেঙে যাবে, মাইনাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস। সো এখানে দেখো, এখানে H প্লাস আসতেছে, H প্লাস, H প্লাস, আর এখানে আসবে হলো OH মাইনাস, OH মাইনাস, OH মাইনাস। সো এখান থেকে দেখো কি উৎপন্ন হইতেছে, অ্যামোনিয়া, অ্যামোনিয়া। আর উৎপন্ন হইতেছে কি দেখো, আর সি, এখানে একটা OH, এখানে একটা OH, এখানে একটা OH। এখন কথা হইলো যে পাশাপাশি দুইটা কার্বনে যখন একই মূলক থাকে তখন ওইটার আমরা কি বলি? ভিসিনাল বলি। পাশাপাশি দুইটা কার্বনে একই মূলক থাকলে ওইটার আমরা বলি কি? ভিসিনাল। আর একই কার্বনে থাকলে ওইটার আমরা কি বলি? জেমিনাল। সো বেসিক্যালি জেমিনাল হাইড্রোক্সাইড মানে হাইড্রোক্সি মূলক জেমিনাল হিসাবে কখনো থাকে না। কি বললাম? হাইড্রোক্সি মূলক জেমিনাল হিসাবে থাকে না। সো কি হয়? পানি হিসাবে বের হয়ে যায়। এই যে এখানে কি হিসাবে বের হয়ে যাবে? এরা পানি হিসাবে বের হয়ে যাবে। এই যে এখান থেকে একটা H, এখান থেকে একটা OH নিয়ে নাও, সুন্দর মতো এখানে পানি হিসাবে বের হয়ে যাবে। সেখানে হয়ে যাবে -H2O, পানি হিসাবে বের হয়ে গেল। আর এই যে অক্সিজেন, এ হয়ে যাবে ডাবল বন্ড। এই অক্সিজেন কি হয়ে যাবে? ডাবল বন্ড হয়ে যাবে। সো আর COH, OH, আর এখানে এই যে ডাবল বন্ড। সো এটার যে একটু সোজা করে দেখো কি হয়, এর একটু সোজা করে দেখো কি হয়, ছোট করি। আরে এটা একটু সোজা করে দেখো কি হয়, একটু সোজা করো। সোজা করলে এটারে দেখা যাবে RC ডাবল বন্ড OH, এই যে কার্বক্সিলিক অ্যাসিড। কি উৎপন্ন হইলো? কার্বক্সিলিক অ্যাসিড। এই যে নাইট্রাইল, নাইট্রাইলের আদ্র বিশ্লেষণ করলে আমাদের অ্যামোনিয়া আর কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। এই যে অ্যামোনিয়া গ্যাস আর কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। এমন কথা হলো যে আমি নাইট্রাইল থেকে অ্যালডিহাইড তৈরি করতে চেয়েছি। কি করতে চেয়েছি? নাইট্রাইল থেকে অ্যালডিহাইড তৈরি করতে চেয়েছি। সেক্ষেত্রে সবার আগে বিজারণ করব, এক ধাপ বিজারণ করব। কি করব? মৃদু বিজারণ করব। এটার আমরা বলি মৃদু বিজারণ। কি দিয়ে করব? SnCl2 প্লাস HCl। তো এখানে কি হবে? জাস্ট একটা বন্ড ভাঙবে, HH, একটা বন্ড ভাঙলো HH, তাহলে উৎপন্ন হবে RNH, RCH ডাবল বন্ড NH, RCH ডাবল বন্ড NH। ঠিক আছে, এরপর কি হবে? এরপর আমরা আদ্র বিশ্লেষণ করব। সেকেন্ড স্টেপে আমরা আদ্র বিশ্লেষণ করব। তখন দেখো এই যে HOH, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। সো এই যে দুইটা বন্ড ভেঙে ফেলবা সুন্দর মতো, দুইটা বন্ড ভেঙে ফেলো। সো এখানে আমরা জানি ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। সো এর সাথে যাবে হলো OH, OH, আর এটার সাথে যাবে HH। সো সুন্দর মতো এখানে উৎপন্ন হলো আর CH দুইটা OH, তাই তো? CH দুইটা OH, আর CH দুইটা OH। এবার এখান থেকে পানি বের করে দিবা সুন্দর মতো, পানি বের করে দাও। পানি বের করে দিলে এখানে ডাবল বন্ড আসবে, আর CH ডাবল বন্ড O, আর এখানে পানি বের হয়ে যেতেছে, আর CH ডাবল বন্ড O, এবং এখানে কি হয়ে যেতেছে? পানি বের হয়ে যেতেছে, এবং আমরা পেয়ে যেতেছি কিন্তু অ্যালডিহাইড। আমরা কি পেয়ে যাচ্ছি? অ্যালডিহাইড। এটা একটু উঠাই ফেলো। আমরা এত এত মেকানিজম, এগুলি মেকানিজম না, যদিও এটা ট্রিক্স, এটা দেখাবো না আমরা পরীক্ষার খাতায়, এটা দেখাবো না। আমরা ডাইরেক্ট উৎপাদ লিখবো। এগুলি তুইলা ফেলো হালকা করে। হোপফুলি তুলে ফেলছো, আমি মুছে ফেললাম। হোপফুলি তুলে ফেলছো, আমি মুছে ফেললাম। সেখানে কি হবে বেসিক্যালি, এই যে সবার আগে আমি বিজারণ করব, মৃদু বিজারণ। এখানে উৎপন্ন হবে RCH ডাবল বন্ড NH। পরে এটাকে আদ্র বিশ্লেষণ করলে, এটাকে আদ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হবে RCHO, অ্যালডিহাইড। উৎপন্ন হবে কি? অ্যালডিহাইড। আর সরাসরি শুধু আদ্র বিশ্লেষণ করে ফেললে
সরাসরি শুধু আদ্র বিশ্লেষণ করে ফেললে উৎপন্ন হবে অ্যামোনিয়া এবং কার্বক্সিলিক অ্যাসিড। অ্যামোনিয়া এবং কার্বক্সিলিক অ্যাসিড। বাই দ্য ওয়ে, এখানে যে বন্ড ভাঙলো এখানেও তো অ্যামোনিয়া উৎপন্ন হইতেছে, তাই না? এখানেও কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন হইতেছে, আর সিএইচও সাথে হবে হলো অ্যামোনিয়া, অ্যামোনিয়া। ওকে, এখান থেকে এবার আসবে, আমি অলমোস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। এবার নেক্সট, অ্যামাইডের আদ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড। অ্যামাইডের আদ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যামোনিয়া। কিভাবে? এই যে আবারও দেখো, এই যে এটা হলো ডেল্টা মাইনাস, এটা হলো ডেল্টা প্লাস, আদ্র বিশ্লেষণ করলে সুন্দর মতো এটা ভেঙে যাবে। এবং আমরা জানি যে এই যে এইচওএইচ, সো ওর সাথে যাবে এইচ, ওর সাথে যাবে ওএইচ, দেখে বুঝতে পারতেছো, আর সি ডাবল বন্ড ও ও এইচ, আর এই যে NH2 এর সাথে একটা এইচ, NH3 হয়ে গেছে। সো আমরা যদি মুছে লিখি এই যে এইভাবে, আর সি ডাবল বন্ড ও ও এইচ কার্বক্সিলিক অ্যাসিড, সাথে NH2 এর সাথে এইচ যুক্ত হলে অ্যামোনিয়া। বুঝতে পারছো? তেমন কিছু না, তেমন কিছু না। এরপর এটার আমরা বলি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। অ্যামাইড, এটার আমরা কি বলি? অ্যামাইড বলি। অ্যামাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ব্রোমিন, পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ব্রোমিন যুক্ত করলে কি উৎপন্ন হবে? যুক্ত করলে উৎপন্ন হবে হলো আমাদের এখানে এই যে সি ডাবল বন্ড মূলক, এটা গায়েব হয়ে যাবে। ওই কি হয়ে যাবে ভাইয়া? ওই গায়েব হয়ে যাবে। সো উৎপন্ন হবে আর NH2, আর NH2। ঠিক আছে, অ্যামিন উৎপন্ন হবে। অ্যামাইড থেকে এক কার্বন কম বিশিষ্ট অ্যামিন উৎপন্ন হবে, এবং এটার আমরা বলি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন। ঠিক আছে ভাইয়া, মাথায় রাখতে পারবা। এটা কখন ইউজ করি? যখন আমরা কার্বন সংখ্যা কমাইতে চাই। কখন ইউজ করি? যখন আমরা কার্বন সংখ্যা কমাইতে চাই। নেক্সট আরেকটা দেখো, 1 ডিগ্রি, আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডকে অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়াম কার্বনেটের সাথে উত্তপ্ত যদি করো তখন উৎপন্ন হয় অ্যামাইড। কি উৎপন্ন হয়? অ্যামাইড উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়? সবার আগে অ্যামোনিয়া আর এই যে কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যামোনিয়াম কার্বক্সিলেট দেখাই দিই। ফার্স্ট স্টেপ, হিটিং পরে ফার্স্ট স্টেপ, এখান থেকে এই যে এইচ মান, ভাই ওই তো অ্যাসিড, তাই না? সো এইচ প্লাস দিয়ে দিবে, এবং এই অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে কি হয়ে যাবে? অ্যাসিড আর ক্ষার মিলে কি উৎপন্ন করবে? লবণ উৎপন্ন করবে, সি ডাবল বন্ড ও ও মাইনাস NH4 প্লাস। এই যে এটা হলো আমাদের লবণ। এরপর এটা হিট করলে এটা রিঅ্যারেঞ্জ হয়ে কি উৎপন্ন হবে? অ্যামাইড উৎপন্ন হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসবে। নেক্সট, 1 ডিগ্রি অ্যামিনকে যদি তুমি HNO2 সাথে বিক্রিয়া দাও তাহলে উৎপন্ন হবে Rn2+। এটা কি জিনিস ভাইয়া? এটা হলো আমাদের ডায়াজোনিয়াম আয়ন, তাই না? ডায়াজোনিয়াম আয়ন। সো এইখানে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হয় না। বেনজিনের ক্ষেত্রে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হইতো দেখা এই বন্ডটা ভাঙতো না, কিন্তু এখানে দেখো N2+ ওই ইজিলি কিন্তু এখান থেকে ইলেকট্রন নিয়ে, এই যে এই বন্ড থেকে ইলেকট্রন নিয়ে সুন্দর মতো নাইট্রোজেন হিসাবে বের হয়ে যেতে পারে। সো এখানে উৎপন্ন হয় কিন্তু কার্বোক্যাটায়ন, এবং নাইট্রোজেন বের হয়ে যায়, এবং আমাদের দ্রবণে থাকা পানির সাথে Ar+ যুক্ত হয়ে উৎপন্ন করে অ্যালকোহল। তো সোজা কথায় 1 ডিগ্রি অ্যামিনকে HNO2 সাথে বিক্রিয়া করাইলে উৎপন্ন হবে অ্যালকোহল। সেটা মুছে ফেললাম, মাঝখানে ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হয়, এবং এই যে এর সাথে পানি যুক্ত হয়ে অ্যালকোহল আর নাইট্রোজেন গ্যাস বের হয়ে যায়। ঠিক আছে, ইয়েস। আর আরেকটা জিনিস, এই যে HNO2 নাইট্রাস অ্যাসিড বলেন এটারে, হ্যাঁ, HNO2 কিন্তু রেডিলি অ্যাভেলেবল না, মানে হুট করে তুমি বানাইতে আইসা পড়বে না, এটা নর্মালি থাকে না। সো এটা আমরা কি দিয়ে বানাই? NaNO2 সোডিয়াম নাইট্রাইটের সাথে HCl এর বিক্রিয়া করে আমরা এটা প্রস্তুত করি। ঠিক আছে, সোডিয়াম নাইট্রাইটের সাথে HCl এর বিক্রিয়া করে আমরা HNO2 উৎপন্ন করি, এবং এই HNO2 অ্যামিনের সাথে বিক্রিয়া করে ডায়াজোনিয়াম আয়ন সৃষ্টি করে। এই ডায়াজোনিয়াম আয়ন থেকে নাইট্রোজেন কি করে? ইলেকট্রন নিয়ে আবার পানি যুক্ত হয়ে উৎপন্ন করে অ্যালকোহল। সো এটা কিন্তু অ্যামিন থেকে অ্যালকোহলে যাওয়ার ডাইরেক্ট একটা প্রসেস, এটা কিন্তু তুমি চাইলে করতে পারো। আচ্ছা,
আচ্ছা, এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সেটজেফ রুল। সেটজেফ রুলে জাস্ট একটা জিনিস মাথায় রাখা লাগবে, যে যেই অ্যালকিনে আলফা হাইড্রোজেন বেশি সে হলো প্রধান উৎপাদ। যেই অ্যালকিনে আর আলফা হাইড্রোজেন বেশি সে প্রধান উৎপাদ। ফর এক্সাম্পল, এই যে CH3 CH2 CH3 আর এখানে আছে ধরো Br, এখানে আছে ধরো Br। সো এর সাথে এই যে আমাদের অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলিক KOH এর বিক্রিয়া দিলে, সরি অ্যালকোহলিক KOH এর বিক্রিয়া দিলে এখান থেকে কি হয়, বিটা এলিমিনেশন হয়। ব্রোমিনের পাশে সাথের কার্বনকে আমরা কি বলি, আলফা কার্বন, এবং এই পাশের কার্বনকে বলি বেটা কার্বন, আর এই পাশেও বলি কি, বিটা কার্বন, তাই তো? সো এখানে কি হয়, বিটা এলিমিনেশন হয়, মানে বিটা অপসারণ হয়। সো বিটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন যাবে, হয় এখান থেকে একটা হাইড্রোজেন যেতে পারে অথবা এখান থেকে হাইড্রোজেন যেতে পারে। যদি এই পাশ থেকে হাইড্রোজেন যায় তখন কি উৎপন্ন হবে, দেখো এই পাশ থেকে হাইড্রোজেন গেলে উৎপন্ন হবে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, তাই না? আর এইখান থেকে যদি যদি হাইড্রোজেন যায় তাহলে উৎপন্ন হবে CH3 CH ডাবল বন্ড CH CH3। এখন বলো কোনটা প্রধান উৎপাদ হবে, কোনটা প্রধান উৎপাদ হবে? তো সেটজেফ নীতি বলে যে যেখানে আলফা হাইড্রোজেন বেশি সেটা হলো প্রধান উৎপাদ হবে। এই যে এটা হলো আমাদের কার্যকরী মূলক। কার্যকরী মূলকের পাশের কার্বনকে বলি আমরা আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আমরা কি বলি, আলফা হাইড্রোজেন। আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন আলফা হাইড্রোজেন। সো এখানে দুইটা হাইড্রোজেন আছে, সো দুইটা আলফা হাইড্রোজেন। আর এইখানে কয়টা, এই যে এটা হলো ডাবল বন্ড কার্যকরী মূলক, এখানে তিনটা আলফা হাইড্রোজেন, এইখানে তিনটা আলফা হাইড্রোজেন, ছয়টা আলফা হাইড্রোজেন। তো তোমার মনে হয় কে প্রধান উৎপাদ হবে, কে প্রধান উৎপাদ হবে? অবশ্যই ওই প্রধান উৎপাদ হবে। ইয়েস, এটা হলো প্রধান উৎপাদ, প্রধান, তাই না? এটা হবে মেজর, এটা হবে হলো মাইনর। ঠিক আছে, মাথায় রাখতে পারবা। এটাই আমাদের সেটজেফ নীতি ছিল। ওকে, সেটজেফ নীতি। নেক্সট, তো আমরা এখন সিকিউ সলভ করা শুরু করে দেই, চলো শুরু করি। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় পি আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হইতেছে। সো দেখেই বুঝতে পারতেছো ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যুক্ত করলে কি উৎপন্ন হয়, ইথাইন বা অ্যাসিটিলিন উৎপন্ন হয়। সো আমরা এখান থেকে দেখে আগে বলে ফেলি যে এই যে ক্যালসিয়াম কার্বাইড, এর সাথে যখন তুমি পানি যুক্ত করবা তখন উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই, আর সাথে উৎপন্ন হবে ইথাইন C2H2, C2H2, বা এটার আমরা বলি হলো CH ট্রিপল বন্ড CH। এটার আমরা কি বলি, ইথাইন বলি, এটাকে আমরা বলি ইথাইন, ইথাইন অথবা অ্যাসিটিলিন। আমি অ্যাসিটিলিন লিখলাম কারণ অনেক ক্ষেত্রে তোমাকে শুধু অ্যাসিটিলিন নাম দিয়ে দিতে পারে উদ্দীপকে, তখন কিন্তু ধরা খেয়ে যাবা যদি মনে না রাখো। সো অ্যাসিটাইলিন, ওকে, এই অ্যাসিটিলিন। আচ্ছা, এবার অ্যাসিটিলিনকে আয়রন নল 450 ডিগ্রি সেলসিয়াস বেনজিন উৎপন্ন হবে। আবার এখানে হাইড্রোজেন দিছে, হাইড্রোজেন যুক্ত করলে কি উৎপন্ন হয়, হাইড্রোজেনেশন করলে অ্যালকাইনের অ্যালকেন উৎপন্ন হয়। কিন্তু এখানে দেখো লেড আর বেরিয়াম সালফেট দিয়ে রাখছে, সো এখানে কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে না? ইয়েস, এক্স্যাক্টলি। সো এই তো আমাদের, এটা হলো আমাদের পি, আর এখানে CH ট্রিপল বন্ড CH। এর সাথে যখন হাইড্রোজেন দিলাম, বাট কি লেড, কি বলে লেড কেন বলেন, লেডই তো লেডই তো, হ্যাঁ লেড, লেড, লেড আর বেরিয়াম সালফেট দিলে এখানে কি উৎপন্ন হবে, অপূর্ণ হাইড্রোজেনেশন। সো এখানে হবে হলো CH2 ডাবল বন্ড CH2, অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে, অ্যালকিন উৎপন্ন হবে। এটা হলো আমাদের কিউ, এটা হলো আমাদের কি, কিউ। সো বলছে পি আর কিউ এর গ্যাস মিশ্রণ থেকে আলাদা কেমনে করা যায়, পি কিউ কে গ্যাস মিশ্রণ থেকে আলাদা কিভাবে করা যায়, এটা হলো ঢাকা বোর্ডে আসছে, ভালো কোশ্চেন। সো এটা হলো অ্যালকাইন, এটা হলো আমাদের অ্যালকিন। তো এদেরকে কেমনে আলাদা করতে পারি? সো আমার কাছে কি আছে, আমার কাছে আছে অ্যাসিটিলিন বা ইথাইন CH ট্রিপল বন্ড CH, আর আছে হলো ইথিন CH2 ডাবল বন্ড CH2। এদেরকে আমার কি করতে হবে, আলাদা করতে হবে। এখন কথা হলো ইথাইন কি কি বিক্রিয়া দেয় আর ইথিন কি কি বিক্রিয়া দেয়। ইথাইন যেই বিক্রিয়াগুলি দেয়, সরি ইথিন যে বিক্রিয়াগুলি দেয় ইথাইনও কিন্তু সেই বিক্রিয়াগুলি দেয়, তাই না? সো ইথাইনের বিক্রিয়া দিয়ে কিন্তু, ইথিনের বিক্রিয়া দিয়ে কিন্তু আমরা এটাকে আলাদা করতে পারবো না। তবে আমরা এটাও জানি যে এই যে ইথাইন টার্মিনাল অ্যালকাইন, প্রান্তীয় অ্যালকাইনের এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনগুলি কি ডেল্টা প্লাস হিসেবে থাকে, ডেল্টা প্লাস হিসেবে থাকে। সুতরাং ওরা কিন্তু বিক্রিয়া করতে পারে, কার সাথে বিক্রিয়া করে বলো তো, ওরা কিন্তু
সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে পারে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে পারে। ও সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে অ্যাকচুয়ালি দ্রবীভূত হয়ে যাবে না। তাহলে আমরা কি করতে পারি দেখো, এই দুইটা গ্যাসরে আমরা ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড দ্রবণের মধ্যে যদি চালনা করি, ইথাইন তো আটকাবে না, আটকাবে কে? সরি, ইথিন তো আটকাবে না, ধুর, ইথিন তো আটকাবে না, আটকাবে কে? ইথাইন আটকাবে না। এটা হলো ইথিন, এটা হলো ইথাইন, ইথিন ইথাইন, হ্যাঁ ইথাইন আটকাবে, এটা আটকাবে না, ইথিন আটকাবে না। সো কি হবে দেখো, CH ট্রিপল বন্ড CH কপার ডাইঅ্যামিন কপার ক্লোরাইড। সো এখানে কি অধক্ষেপ সৃষ্টি হবে, C ট্রিপল বন্ড C CU C, রেড PPT, লাল অধক্ষেপ হবে এখানে, তাই না? কার্বাইডের লাল অধক্ষেপ সৃষ্টি হবে। আর ওই কি, ওই সুন্দর মতো বের হয়ে যাবে গ্যাস, গ্যাস তো বুদবুদ আকারে বের হয়ে যায়, তাই না? সো এখান থেকে বের হয়ে যাবে আমাদের ইথিন, ইথিন বের হয়ে যাবে। আর ইথাইনকে এই যে দেখো আমরা অলরেডি আলাদা করে ফেলছি। এমন কথা হইলো এটা তো ইথাইন না রে ভাই, এর সাথে তো কপার যুক্ত আছে। সো এই কপারটারে কেমনে ছুটাবো? অ্যাসিডিফাই করে দিব, জাস্ট কি করব, অ্যাসিডিফাই, H+ দিয়ে দিব, H+ দিয়ে দিব বা HClও বলতে পারো, মানে অ্যাসিডিফাই করে দিলেই এখান থেকে সুন্দর মতো কপার সরে যাবে। সো এখানে উৎপন্ন হবে কপার ক্লোরাইড আর আমাদের ইথাইন, CH ট্রিপল বন্ড CH। সো আলাদা করছি। সেটা কোন প্রপার্টি দিয়ে আলাদা করলাম, যে ইথাইন কিন্তু আটকায়, ইথাইন কিসে আটকায়, ইথাইন হলো ডায়ামিন কপার ক্লোরাইডে আটকায়, ডায়ামিন সিলভার ক্লোরাইডেও আটকায়। সো কপার ক্লোরাইডের ক্ষেত্রে লাল অধক্ষেপ আসে, এই লাল অধক্ষেপকে HCl দিয়ে আমরা ইথাইনকে আলাদা করে দিতে পারি। সো বেসিক্যালি আমরা কি করব, এই মিশ্রণটাকে এই দ্রবণের মধ্যে দিব, যে গ্যাসটা বের হয়ে যাবে সেটা হলো ইথিন, ইথিন গ্যাস বের হয়ে যাবে, আর ইথাইন রয়ে যাবে লাল অধক্ষেপ হিসাবে, সেটার আবার অ্যাসিডিফাই করে দিলে ইথাইন উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? ভেরি ইজি কোয়েশ্চেন, এদেরকে আমরা আলাদা করতে পারি। নেক্সট যেটা বলছে PQR যৌগসমূহ একই, যৌগসমূহের অসম্পৃক্ততা একই হবে কিনা। সো পি থেকে আমরা আয়রন নলের মধ্যে 450 ডিগ্রি সেলসিয়াস, মানে ইথাইনকে বা অ্যাসিটিলিনকে আয়রন নলের মধ্যে 450 ডিগ্রি সেলসিয়াসে রাখলে কি উৎপন্ন হয় বলো তো? বেনজিন উৎপন্ন হয়। সেটা হলো আমাদের আর, বেনজিন, তাই না? সো PQR এর অসম্পৃক্ততা একই হবে? অ্যান্সার ইজ নো, অসম্পৃক্ততা এক হবে না। ঘ নাম্বার, PQR এর অসম্পৃক্ততা একই হবে না, হবে না। কেন এক হবে না? পি হইল আমাদের অ্যাসিটিলিন, কিউ হইল আমাদের ইথিলিন, আর আর হইল আমাদের বেনজিন, তাই তো? এটা হলো ইথিন, এটা হলো ইথাইন, এটা হলো আমাদের বেনজিন। তোমাকে বলছে এদের অসম্পৃক্ততা একই হবে না, এদের অসম্পৃক্ততা একই ধরনের হবে। এরা ব্রোমিন টেস্ট দিবে, তাই না? ব্রোমিন টেস্ট দিলে কি উৎপন্ন হবে এখানে? CH সিঙ্গেল বন্ড CH, চারটা দুইটা বন্ড ভাঙবে, সো এখানে হয়ে যাবে Br 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 Br, তাই তো? ব্রোমিন টেস্ট ওই দিবে, ইথিন ওইও ব্রোমিন টেস্ট দিবে। বেনজিন কি করবে? ব্রোমিন পানি পরীক্ষা দিবে না, বেনজিন ব্রোমিন পানি পরীক্ষা দিবে না। এদেরকে হাইড্রেশন করা যাবে, বেনজিনকেও হাইড্রেশন করা যাবে। ওয়াও, বেনজিনকেও কি করা যাবে? হাইড্রেশন করা যাবে, হাইড্রোজেনেশন, সরি, বেনজিনকে হাইড্রোজেনেশন করা যাবে, ওদেরও হাইড্রোজেনেশন করা যাবে, বেনজিনেরও হাইড্রোজেনেশন করা যাবে। ব্রোমিন পরীক্ষা দিবে না। আবার বেনজিন বেয়ার পরীক্ষাও দিবে না। বেয়ার পরীক্ষায় কি ছিল? KOH আর KMNO4 ছিল, তাই না? উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ, ওই দিবে না, বেনজিন দিবে না। ঠিক আছে, এটাই বলবা যে এদের এক ধরনের অসম্পৃক্ততা একই ধরনের অসম্পৃক্ততা নেই, কারণ এরা ব্রোমিন টেস্ট দিতেছে, বেয়ার টেস্ট দিতেছে, হাইড্রোজেনেশনও হইতেছে। কিন্তু বেনজিনের ক্ষেত্রে হাইড্রোজেনেশন হইতেছে, কিন্তু এই যে বেয়ার টেস্ট হইতেছে না, ব্রোমিন টেস্টও হইতেছে না।
ঠিক আছে, এই জিনিসটা সুন্দর মতো ব্যাখ্যা করে দিবা। এখন কথা হলো কেন অসম্পৃক্ত না, এনে তো কেন জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করছে একই হবে? একই হবে না, জাস্ট জিজ্ঞাসা করছে একই হবে না। কেন হবে না এটা পরে কোশ্চেন আমরা দেখবো আবার। নেক্সট তোমাকে বলছে যে ওয়াই থেকে জেড তৈরির কৌশল। তো এখানে দেখো আমাদের সোডিয়াম বেনজয়েড দিয়ে রাখছে আমাদের এখানে, সি ডাবল বন্ড ও এন এ, সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, সো বেসিক্যালি সোডা লাইমের সাথে উত্তপ্ত করছি, তাই না? এটার আমরা কি বলি? সোডা লাইম বলি, সোডা লাইম। সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে ওয়াই উৎপন্ন হয়। তো কি উৎপন্ন হবে বলো তো সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে? সোডা লাইম উত্তপ্ত করলে উৎপন্ন হবে বেনজিন, বেনজিন বেনজিন উৎপন্ন হবে। আবার এই বেনজিনকে অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে CH3Cl এর সাথে বিক্রিয়া দেওয়া হয়েছে, কি উৎপন্ন হবে? অনাদ্র AlCl3 এর সাথে CH3Cl, সেখানে উৎপন্ন হবে হলো মিথাইল বেনজিন, বা এটার আমরা কি বলি? টলুইন, টলুইন উৎপন্ন হবে। সো বলছে যে ওয়াই থেকে জেড, এই যে বেনজিন থেকে টলুইন তৈরির কৌশল ব্যাখ্যা করতে। সো বেসিক্যালি এটা ভেরি ইজি, বেনজিন টু টলুইন। সো আমাদের লাগবে কি? বেনজিন টু টলুইন। সেটা কোন ধরনের বিক্রিয়া বলো তো? এটা হলো আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটা হলো আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন। এবং এটা কোন ধরনের বিক্রিয়া? ইলেকট্রোফিলিক, ফিলিক সংযোজ এই প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। সো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কি হয় বলো তো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কি হয়? তিনটা ধাপে ঘটে, প্রত্যেকটা বিক্রিয়া ইউজুয়ালি তিনটা ধাপে ঘটে। এক নাম্বার স্টেপ ইলেকট্রোফাইল তৈরি, ইলেকট্রোফাইল থেকে তো আগে তৈরি হইতে হবে। স্টেপ নাম্বার 1 এভাবেই লিখবা, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল তৈরি, ইলেকট্রোফাইল সৃষ্টি। ইলেকট্রোফাইলের সৃষ্টি কিভাবে হয় বলো তো? সবার আগে এই যে আমাদের অনাদ্র AlCl3 CH3Cl মিথাইল ক্লোরাইডের সাথে অনাদ্র AlCl3 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? উৎপন্ন হয় কার্বোক্যাটায়ন, এবং এখানে উৎপন্ন হয় AlCl4 মাইনাস, তাই না? ক্লোরোনিয়াম আয়ন, মিথেলেনিয়াম আয়ন, ক্লোরিন থাকলে ক্লোরোনিয়াম হইতো, এটা হলো মিথাইলেনিয়াম, মিথাইলেনিয়াম আয়ন। সো এই যে মিথাইলেনিয়াম আয়ন বা মিথাইল কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন কি করে? স্টেপ নাম্বার 2 ইলেকট্রোফাইলের আক্রমণ। ইলেকট্রোফাইল বারবার লিখতে ইচ্ছা করতেছে না, দুঃখিত। ইলেকট্রোফাইল এর আক্রমণ। তো প্রথম স্টেপে ইলেকট্রোফাইল তৈরি হয়, 2 নম্বর স্টেপে ইলেকট্রোফাইল আক্রমণ করে এবং কি উৎপন্ন হয় বলো তো? তুমি জানো কি উৎপন্ন হয়? এই যে এই CH3 মিথাইলিনিয়াম বা মিথাইল কার্বোক্যাটায়ন আক্রমণ করে, আক্রমণ করে এখানে সিগমা কমপ্লেক্স গঠন করে, তাই না? সিগমা কমপ্লেক্স গঠন করে। সো মিথাইলিনিয়াম আক্রমণ করে বেনজিনের উপর, এখানে কি হয়ে গেল? আমাদের রেজোনেন্স যে স্ট্রাকচারটা ছিল এটা ব্রেক হয়ে গেল, ঠিক আছে? অ্যারোমেটিসিটি ব্রেক হয়ে গেল, এই কারণে দেখো এই যে আগে গোল ছিল, এখন এই মিথাইল যেদিকে বসছে সেদিকে দেখো এভাবে খুলে গেছে, মানে তোমার রেজোনেন্সটা এদিকে স্টপ হয়ে গেছে, ঠিক আছে? অ্যারোমেটিসিটি স্টপ হয়ে গেছে। সেখানে কি গঠন করে? সিগমা কমপ্লেক্স গঠন করে। তো 1 নম্বর স্টেপ ইলেকট্রোফাইল সৃষ্টি, 2 নম্বর স্টেপ ইলেকট্রোফাইল আক্রমণ, 3 নম্বর স্টেপ হলো প্রতিস্থাপন। 3 নম্বর স্টেপ কি? প্রতিস্থাপন। কিভাবে প্রতিস্থাপন? 3rd নম্বর স্টেপ, এটা লেখা ফেলো সুন্দর মতো, এটা জানো তুমি। 3rd নম্বর স্টেপ হলো প্রতিস্থাপন, প্রতিস্থাপন, স্থাপন। কিভাবে প্রতিস্থাপন হয়? এই যে এখানে আমাদের ছিল সিগমা কমপ্লেক্স, এখানে প্রত্যেকটা হাইড্রোজেন, ভাই বেনজিন কি C6H6 না? তাহলে অবশ্যই প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে। সো এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন কি করবে? এই বেনজিন চক্রে ইলেকট্রন দান করে নিজে H+ হিসেবে বের হয়ে যাবে, নিজে কি হয়ে যাবে? H+ হিসেবে বের হয়ে যাবে, নিজে H+ হিসেবে বের হয়ে গেল, আর উৎপন্ন হয়ে গেল কি?
টলুইন উৎপন্ন হয়ে গেল কি টলুইন। আর এই যে H প্লাস, এই যে H প্লাস, এই H প্লাস হলো তোমার AlCl4 মাইনাস থেকে ক্লোরিন মাইনাসটা নিয়ে নেবে, Cl মাইনাসটা নিয়ে নেবে, AlCl3 আবার আগের মতো হয়ে যাবে, আর এখানে HCl উৎপন্ন হয়ে যাবে। সিম্পল এজ দ্যাট। কি করবে দেখো এ ভাই, AlCl4 মাইনাস কি, এখানে AlCl3 ছিল, সাথে একটা Cl মাইনাস ছিল, তো এই Cl মাইনাসটা H প্লাস নিয়ে HCl গঠন করে ফেলবে, ভেরি ইজি, শেষ, এটাই হবে। সো স্টেপ নাম্বার 1 ইলেকট্রোফাইলের আক্রমণ, সরি ইলেকট্রোফাইল সৃষ্টি, ইলেকট্রোফাইল আক্রমণ, এবং থার্ড নাম্বার স্টেপ হলো প্রতিস্থাপন। ঠিক আছে, এটা গেল হলো আমাদের ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ফিডেলক্রাফট ক্লোরিনেশন দেখাবেন অবশ্যই, FC ক্লোরিনেশন, ক্লোরিনেশন, ক্লোরিনেশনে কি হয় ওই সেম স্টেপ নাম্বার 1 ইলেকট্রোফাইল সৃষ্টি, ক্লোরিনের সাথে AlCl3 এর বিক্রিয়া হবে, অনাদ্র AlCl3, ঠিক আছে, অ্যানহাইড্রাস, অনাদ্র AlCl3। সো এই যে ক্লোরিন নিয়ে এখানে কি লোন পেয়ার দান করে দিবে, AlCl3 তে কি আছে ফাঁকা ফাঁকা পি অরবিটাল আছে, তাই না, ফাঁকা অরবিটাল আছে, সেখানে ক্লোরোনিয়াম আয়ন উৎপন্ন হবে, যেটার আমরা বলি ক্লোরোনিয়াম আয়ন। এরপর AlCl4 মাইনাস, তাই না, AlCl4 মাইনাস। স্টেপ নাম্বার 2 ক্লোরোনিয়াম আয়নের আক্রমণ, ক্লোরোনিয়াম আয়নের আক্রমণ, এই যে আক্রমণ এবং সিগমা কমপ্লেক্স গঠন, সিগমা কমপ্লেক্স গঠন। এরপর থার্ড নাম্বার স্টেপ ক্লোরোনিয়াম আয়ন সুন্দর মতো বের হয়ে যাবে, ক্লোরোনিয়াম আয়ন কি না সরি হাইড্রোজেন বের হয়ে যাবে, হাইড্রোজেন বের হয়ে যাবে এবং কি অ্যারোমেটিসিটি রিগেইন করবে, এই যে হাইড্রোজেন সুন্দর মতো একটা বন্ড দিয়ে H প্লাস হিসেবে বের হয়ে যাবে, H প্লাস হিসেবে বের হয়ে যাবে, তাই না, এই যে H প্লাস হিসেবে বের হয়ে যাবে। পরে এই H প্লাস AlCl4 মাইনাসের সাথে বিক্রিয়া করে HCl প্লাস AlCl3 উৎপন্ন করবে, AlCl3 উৎপন্ন করবে, বুঝতে পারতেছো? ওয়াও, হ্যাঁ বুঝতে পারতেছো, হোপফুলি বুঝতে পারতেছো, এগুলি ইজি ভাই, এগুলি পারো তুমি, আমি জানি তুমি পারো। নেক্সট, Y আর Z এর মধ্যে নাইট্রেশন কোনটা সহজ হবে? সো একটা হলো আমাদের নর্মাল বেনজিন, আর একটা হলো আমাদের মিথাইল বেনজিন, একটা হলো আমাদের নর্মাল বেনজিন, আর একটা হলো মিথাইল বেনজিন। সো কার নাইট্রেশন ইজি হবে বলো তো? অবশ্যই অর নাইট্রেশন ইজি হবে, নাইট্রেশন সহজে হবে, কারণ কি, কারণ এই যে মিথাইল গ্রুপ কি প্লাস H এর মাধ্যমে, হাইপার কনজুগেশনের মাধ্যমে, প্লাস H বা ধনাত্মক হাইপার কনজুগেশন এর মাধ্যমে বেনজিন চক্রে কি করে, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। সো দেখো বিক্রিয়াটা কি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তাই তো। সো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যদি হয়, এর মানে যে আক্রমণ করতেছে সে কি ইলেকট্রোফাইল। এখন ইলেকট্রোফাইল কখন সহজে আক্রমণ করতে পারবে, যদি ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, এক্স্যাক্টলি। সো মিথাইল গ্রুপ কি করে, প্লাস H বা ধনাত্মক হাইপার কনজুগেশনের মাধ্যমে বেনজিন চক্রে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, ফলে ইলেকট্রোফাইল সহজে আক্রমণ করে এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের হার বেশি হয়, ইলেকট্রোফিলিক বিক্রিয়ার হার বেশি। বুঝতে পারছো, বুঝতে পেরেছো? সো কিভাবে করে আমরা একটু যদি দেখাই, এটা হলো আমাদের বেনজিন। এবার আমরা একটু যেহেতু দেখাইতে যেতেছি, আমরা এইভাবে লিখি বেনজিনকে, তাহলে এটা হলো আমাদের মিথাইল গ্রুপ, তাই তো। সো মিথাইল গ্রুপ কি, এই মিথাইল গ্রুপটা কি করে তোমাকে প্লাস H বা হাইপার কনজুগেশন এফেক্ট দেখায়। কিভাবে দেখায়, আমরা মিথাইলকে যদি একটু ইয়া করে লিখি, CH2, এই যে হাইড্রোজেন কি করে দেখো, এই যে ওর কিন্তু ডাবল বন্ড নাই, মিথাইলের না আছে ডাবল বন্ড, মিথাইলের না আছে লোন পেয়ার, কিচ্ছু নাই ওর। সো কি করবে, ওর সিগমা বন্ড ভাঙা দিবে ওই,
ঠিক আছে, হাইপার হয়ে গেছে, এই কারণে এটা হাইপার কনজুগেশন বলে বেসিক্যালি। ওই আর সিগমা বন্ড ভাইঙ্গা দিয়ে দিবে, এই দেখো সিগমা বন্ড ছিল, এটা ভাইঙ্গা ভাইঙ্গা এই হাইড্রোজেন থেকে H+ নিয়ে যাবে, হাইড্রোজেন থেকে কি করবে, ইলেকট্রন নিয়ে হাইড্রোজেনটা H+ বানিয়ে দিবে, এই যে বানিয়ে দিল। সো এখানে হয়ে গেল ডাবল বন্ড, আর এই যে CH2 আর এখানে H+টা বের করে দিছে, H+টা বের করে দিছে, H+ এই যে আশেপাশেই আছে, তবে H+টা কি করছে, বের করে দিছে। সো এখানে ডাবল বন্ড আসলে কি হবে, এই ডাবল বন্ড এদিকে লাফ দিবে, এখানে ডাবল বন্ড আসলে এই ডাবল বন্ড এদিকে লাফ দিবে, ফলে এখানে কি উৎপন্ন হবে, মাইনাস, এখানে উৎপন্ন হবে মাইনাস। সো কি হইতেছে দেখো, সিগমা বন্ড ভেঙে পাই বন্ডে কনভার্ট হইতেছে, হাইপার কনজুগেশনকে বলে সিগমা পাই রেজোনেন্স। কেন বলে বুঝতে পারছো, সিগমা বন্ড ভেঙা পাই বন্ডে কনভার্ট হইতেছে। আচ্ছা হোয়াট এভার এই যে লোন পেয়ার, এই যে এই বন্ড পেয়ারটা কিসে কনভার্ট হয়ে গেছে, লোন পেয়ারে কনভার্ট হয়েছে। এখন এই লোন পেয়ার কি করবে, আবার পাশের জনের বন্ড পেয়ারে কনভার্ট হবে, এই যে পাশের জনে লাভ দিবে, আর এই বন্ড পেয়ার মানে এই ডাবল বন্ডও আবার এর মাথায় উঠে যাবে, এই বন্ড পেয়ারের কি হয়ে যাবে, মাথায় উঠে যাবে, মাথায় উঠে যাবে, ভালো কথা। এই যে ডাবল বন্ড CH2 আর এখানে আছে H+, এখানে হয়ে যাবে ডাবল বন্ড আর এখানে মাইনাস, তাই না? এরপর এই মাইনাস আবার এদিকে আসবে, আবার এটা লোন পেয়ারে চলে যাবে, সেখানে উৎপন্ন হবে ডাবল বন্ড। আঁকাটা ভালো হইতেছে না কেন বুঝলাম না। হ্যাঁ, সো এখানে এই যে মাইনাসে কনভার্ট হইলো আর এখানে ডাবল বন্ড রয়ে গেল, এখানে CH2 আর এখানে H+ এখানে ঘোরাফেরা করতেছে। আবার এই নেগেটিভ চার্জ এই লোন পেয়ার আবার কি করবে, এই বন্ড পেয়ারে কনভার্ট হবে, এই দিল এখানে লাভ। আর এই যে এটা দেখো একসাথে এই কার্বনের, তো এটা যদি এখানে ডাবল বন্ড হয়ে যায় তাহলে 1 2 3 4 5 পাঁচটা বন্ড হয়ে যাবে কার্বনের, সো এটা তো সম্ভব না। এই কারণে আবারও এই পাই বন্ডটা হাইড্রোজেনিক অ্যাসিড চলে যাবে, এই পাই বন্ডটা আবার হাইড্রোজেনিক অ্যাসিড চলে যাবে। সো এখানে CH2H হয়ে যাবে, CH2H হয়ে যাবে। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই পুরো বেনজিন চক্রে কোথায় কোথায় ইলেকট্রনের ঘনত্ব বেশি, অর্থ প্যারা, অর্থ। সো অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়ে, সিম্পল। ফলে সহজে নাইট্রেশন বিক্রিয়া দিবে, ফলে কি ওই সহজে নাইট্রোজেন বিক্রিয়া দিবে, সে এই লাইনটা তোমার লিখতেই হবে। এবং সেকেন্ডে এই রেজোনেন্স দেখাই দিবা যে কি হইতেছে, সিগমা বন্ড ভেঙে গিয়া ডাবল বন্ড হইতেছে, এই ডাবল বন্ড এখানে লাভ দিতেছে, এই মাইনাস হইতেছে, আবার এই মাইনাসটা আবার পরের বন্ডের দিকে চলে যাইতেছে, আর এই ডাবল বন্ড আবার এটার মাথায় এখানে মাইনাস হয়ে গেল, আবার এই মাইনাসটা আবার লাভ দিবে, এই ডাবল বন্ড আবার ওই মাথায় চলে যাবে, মাথা থেকে আবার বন্ডে আসবে, আবার এই ডাবল বন্ডটা আবার কি সিগমা বন্ডে কনভার্ট হয়ে যাবে। এই জিনিসটা সুন্দর মতো লিখে দিবা। সো নাইট্রেশন কে বেশি দেয়, অবশ্যই টলুইন বা মিথাইল বেনজিন নাইট্রেশন বেশি দেয়। ওকে, সো বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা দেখান। মিথাইল, সো নাইট্রেশন কেমনে করে, HNO3 কনসেন্ট্রেটেড H2SO4 কনসেন্ট্রেটেড, সো কি উৎপন্ন হবে, নাইট্রো বেনজিন। অর্থতে একবার নাইট্রো যাবে আর প্যারাতে একবার নাইট্রো যাবে, তাই না? অর্থ প্যারা নির্দেশক, মিথাইলকে কি বলা হয়, অর্থ প্যারা নির্দেশক বলা হয়। ওকে ভাই, ইজি না, খুবই ইজি, পারবা এটা। সো আমাদের গেল 2 নম্বর সিকিউ শেষ হলো, বুঝতে পারছো হোপফুলি। নেক্সটে আমরা চলে যাই C4H9Br 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড এবং বলে দিছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 4 কার্বন বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো আমরা দেখি 1 2 3 4। সো এইখানে যদি ব্রোমিন দেই তাহলে এটা তো 1 ডিগ্রি হয়ে গেল না, হ্যাঁ 1 ডিগ্রি হয়ে গেল। সো এই ক্ষেত্রে আমার ব্রোমিন কি কোথায় দিতে হবে, ইদার এইখানে দিতে হবে অথবা এখানে দিতে হবে। সো বোথ কেসেসে খেয়াল করে দেখো, এখান থেকে হিসাব করলে 1 2 নাম্বার কার্বনেই ব্রোমিন আসতেছে, আবার এখানে 1 2 2 নাম্বার কার্বনেই ব্রোমিন আসতেছে। তো যে কোনো একটা আঁকলেই হবে, আমি নিচেরটা আঁকলাম অথবা উপরেরটাও আঁকতে পারো, সমস্যা নেই। সো এটা হলো আমাদের ব্রোমিন, তোমার অ্যালকাইল হ্যালাইড, এটা আমাদের 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, CH3 CH2 CH3 CH3, সেটার নাম কি 2 ব্রোমো
বিউটেন, 2 ব্রোমো বিউটেন। ঠিক আছে, এই যে একবার অ্যাকোয়াস কেওএইচ এর সাথে বিক্রিয়া করে পি উৎপন্ন করছে, আর অ্যালকোহলিক কেওএইচ এর সাথে বিক্রিয়া করে এম উৎপন্ন হয়েছে, আবার এন উৎপন্ন হয়েছে। এম উৎপন্ন হয়েছে 80%, এন উৎপন্ন হয়েছে 20%। সো তোমাকে বলছে এখানে যে কিউ এর কার্যকরী মূলক শনাক্তকারী পরীক্ষা সমীকরণ সহ লেখো। আচ্ছা, কিউ এর কার্যকরী মূলক শনাক্তকারী পরীক্ষা সহ লিখতে বলছে। সো সবার আগে আমরা কিউ এর দিকে খেয়াল করি। ওকে, এটা হলো আমাদের 2 ব্রোমো বিউটেন, আগে কিউ উৎপন্ন করি। ওকে, এখানে অ্যাকোয়াস কেওএইচ দিয়ে দিছে, অ্যাকোয়াস কেওএইচ। সো অ্যাকোয়াস কেওএইচ দিলে এখানে কি হবে, SN2 বিক্রিয়া হবে, উৎপন্ন হবে CH3, সি ব্রোমিনের জায়গায় এসে পড়বে OH, CH2 CH3, CH CH2 CH3। এটা হলো আমাদের কি 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, বিউটেন টু অল, বিউটেন বিউটেন টু অল, বিউটেন টু অল। ঠিক আছে, বিউটেন টু অল। এটার যদি জারণ করো ভাই, 2 ডিগ্রি অ্যালকোহলের যদি জারণ করি তখন কি উৎপন্ন হয়, 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে কি উৎপন্ন হয়, কিটোন উৎপন্ন হয়। সো CH3 C ডাবল বন্ড O, CH2 CH3, CH3 C ডাবল বন্ড O CO CH3, CH2 CH3। বুঝতে পারছো, এটা হলো আমাদের 2 ডিগ্রি কিটোন। এটা কি আমাদের ছোট বন্ধু 2 ডিগ্রি কিটোন। সো বলছে 2 ডিগ্রি কিটোনের শনাক্তকারী কার্যকরী মূলক শনাক্তকারী বিক্রিয়া। সো বেসিক্যালি কার্বনিল মূলকের শনাক্তকারী বিক্রিয়া। সো গ নাম্বার হলো আমাদের এই যে CH2 CO CH2 CH3, এটা হলো আমাদের কি কিটোন 1 2 3 4। সো এটার নাম হবে হলো বিউটেন টু অন, বিউটেন অন টু বা বিউটেন টু অন। ওকে, ঠিক আছে, ভালো কথা। সো এরে আমি কেমনে শনাক্ত করব, কি দিয়ে শনাক্ত করব, মনে আছে 2,4-DNPH টেস্ট, সুন্দর মতো 2,4-DNPH টেস্ট। কিভাবে, এটার আগে একটু সুন্দর করে আঁকাই 2,4-DNPH টেস্ট। সো CH3 C ডাবল বন্ড O, CH2 CH3। সো এই যে কার্বনিল মূলক, একে কেমনে শনাক্ত করি আমরা, H2N। আচ্ছা, আমরা এইভাবে মনে রাখি, আমি পার্সোনালি এইভাবে মনে রাখি। ফার্স্ট অফ অল এটা হলো আমাদের হাইড্রোজেন, এটার আমরা কি বলি হাইড্রোজেন। সো এখানে একটা হাইড্রোজেন ছড়ায়া, এখানে একটা হাইড্রোজেন ছড়ায়া যদি আমি ফিনাইল মূলক দেই, এটারে কিন্তু আমরা ফিনাইল মূলক বলি। ঠিক আছে, বেনজাইল আর ফিনাইল মূলক কিন্তু আলাদা। এই যে ফিনাইল মূলক দেই তখন এটার আমরা বলি ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন। ঠিক আছে, ফিনাইল হাইড্রোজেন। সো এখন এই যে এখান থেকে 1 2 2 নাম্বার কার্বনে নাইট্রো 3 4 এবং 4 নাম্বার কার্বনে যদি নাইট্রোমূলক যোগ করি তখন এটারে বলি আমরা 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। প্রথমে NH2 হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন ছড়ায় যখন আমরা ফিনাইল মূলক দিলাম তখন ফিনাইল হাইড্রোজেন, এবং ফিনাইলের 2 নাম্বার আর 4 নাম্বার কার্বনে যখন নাইট্রোমূলক দিলাম তখন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন হলো। এই 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া দেই, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া দেই, এখান থেকে পানি বের হয়ে যাবে সুন্দর মতো, এখান থেকে কি হয়ে যাবে সুন্দর মতো পানি বের হয়ে যাবে, এবং উৎপন্ন হবে কি আমাদের CH3 C, আর এখানে CH2 CH3 ডাবল বন্ড N NH, এই যে হলুদ কমলা বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে। কি হবে, হলুদ বা কমলা অধক্ষেপ। ঠিক আছে, হলুদ অথবা কমলা অধক্ষেপ সৃষ্টি হবে। এর মাধ্যমে আমরা কি করব, কার্বনিল মূলক শনাক্ত করে ফেলবো, কার্বনিল মূলক শনাক্ত করে ফেলবো, কার্বনিল মূলক শনাক্ত করে ফেলবো। নেক্সট ঘ নাম্বার তোমাকে বলছে MON যৌগে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এখন আমরা সেইটজেফ নীতি অনুযায়ী জানি এটা সেইটজেফ নীতি হবে। দেখো মেজর মাইনর খেয়াল করে দেখি ঘ নাম্বারটা, ঘ নাম্বার আমাদের CH3 CHBr CH2 CH3। সো এর সাথে যখন আমি অ্যালকোহলিক KOH দিলাম,
তখন কি হবে, অ্যালকিন উৎপন্ন হবে, বিটা এলিমিনেশন হবে, এখান থেকে হাইড্রোজেন যাবে অথবা এখান থেকে হাইড্রোজেন যাবে। যদি এখান থেকে হাইড্রোজেন যায় তখন উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 CH3। আর এই পাশ থেকে যদি হাইড্রোজেন যায় তখন উৎপন্ন হবে CH3 CH ডাবল বন্ড CH CH3। এখন কথা হলো কোনটা এম কোনটা এন আমি তো বলতে পারতেছি না। সো দেখো সেই যে নীতি অনুযায়ী যার আলফা হাইড্রোজেন বেশি সে হলো মেজর, এর মানে এটা হলো আমাদের এম, এটা উৎপন্ন হবে 80%, কারণ ওই বেশি স্থিতিশীল। আরও হলো মাইনর, এটা হয়ে যাবে এন 20%। ঠিক আছে ছোট্ট বন্ধু, মেজর মাইনর গেল। এখন কথা হলো এই যে এই দুইজনের মধ্যে কে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? ইজি অ্যান্সার, এম জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এখানে কি করে, এম জ্যামিতিক সমানতা দেখায়। ঠিক আছে ছোট বন্ধু, এম কিভাবে জ্যামিতিক সমানতা দেখায় বলো তো আমাকে। এম যদি জ্যামিতিক সমানতা দেখায় তাহলে কি হবে বলো। এম হলো আমাদের CH3 CH ডাবল বন্ড CH3 H, তাই তো, তাই না? এটাই তো আমাদের এম। জ্যামিতিক সমানতার শর্ত কি ছিল? জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতার শর্ত কি ছিল? 1 নম্বর শর্ত ছিল রেস্ট্রিক্টেড রোটেশন, কার্বন দ্বিবন্ধনের দুই পাশে কি বাধাপ্রাপ্ত ঘূর্ণন। 1 নম্বর শর্ত ছিল হলো বাধাপ্রাপ্ত ঘূর্ণন, বাধাপ্রাপ্ত ঘূর্ণন 1 নম্বর। 2 নম্বর ছিল যে একই কার্বনের দুই যোজ্যতায় দুইটা ভিন্ন মূলক থাকতে হবে। সো একই কার্বনের কার্বনের দুই যোজ্যতায় দুটি ভিন্ন মূলক। ঠিক আছে, সো দেখো ওর এই যে তোমার এম এর ক্ষেত্রে কি হইতেছে, এম এর ক্ষেত্রে কি হইতেছে, এই যে এটা আমাদের ডাবল বন্ড, সো এখানে অবশ্যই রেস্ট্রিক্টেড রোটেশন আছে। ডাবল বন্ড থাকলে অথবা সাইক্লিক যৌগ থাকলে সেক্ষেত্রে রেস্ট্রিক্টেড রোটেশন হয়, মানে ঘুরতে পারে না। কি করতে পারে না? ঘুরতে পারে না। সো রেস্ট্রিক্টেড রোটেশন হইলে, ভাইয়া আপনি রেস্ট্রিক্টেড রোটেশন বিস্তারিত কেন বলতেছেন না? দেখো এটা আমরা ক্ষয়ের ক্লাসে বলছিলাম না যে কি হয় ভাই, ডাবল বন্ড থাকলে একটা থাকে সিগমা, একটা হলো সরাসরি ওভারল্যাপ হয়, আর একটা থাকে হলো পাই, পাই বন্ধন। পাই বন্ধন হলো পাশাপাশি অধিক্রমণের কারণে হয়, তাই না? এটা হলো আমাদের পাই বন্ধন, এই যে এটা হলো আমাদের পাই বন্ধন। সো একটা জিনিস খেয়াল করে দেখো, সিগমা বন্ধন যদি শুধু থাকতো, শুধু সিগমা বন্ধন যদি থাকতো তাহলে এই যে সিগমা বন্ধন থাকলে আমরা এইভাবে দুইজন একসাথেও রোটেট করতে পারতো, আবার দুইজন দুইটা অপোজিট দিকেও রোটেট করতে পারতো, তাই না? তবে পাই বন্ড থাকলে কি সমস্যাটা হয়, যে ওরা একসাথে ঘুরতে পারবে, এই যে দুজন একই দিকে ঘুরতে পারবে, একসাথে ঘুরতে পারবে, বাট যখনই একজন এদিকে আরেকজন উল্টা দিকে ঘোরার চেষ্টা করবে তখন কি হয়ে যাবে, এই যে পাই বন্ড ছিল, পাই বন্ড কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, পাই বন্ড ব্রেক হয়ে যাবে। সো এই প্রবলেমটাই হয়। সো বেসিক্যালি এখানে রেস্ট্রিক্টেড রোটেশন, মানে রোটেশন ইজ পসিবল বাট রেস্ট্রিক্টেড, ঘুরতে হলে একসাথে ঘুরতে হবে। ঠিক আছে, এই জিনিসটাই আমরা বলছিলাম ক্ষয়ের ক্লাসে। সো আবার একটু হালকা করে আমরা রিক্যাপ দিয়ে দিলাম। সো এখানে রেস্ট্রিক্টেড রোটেশন, বাধাপ্রাপ্ত ঘূর্ণন থাকবে। হ্যাঁ এখানে বাধাপ্রাপ্ত ঘূর্ণন আছে, ডাবল বন্ড আছে এই কারণে। ঠিক আছে, আর একই কার্বনের, এই যে একই কার্বনের দুই যোজ্যতায় দুটি ভিন্ন মূলক, এই যে এটা দুইটা যোজ্যতায় দুটো ভিন্ন মূলক, আবার এই কার্বনেরও দুই যোজ্যতায় দুটি ভিন্ন মূলক, দুইটা শর্ত মেনে চলছে, ইয়েস ওই সিস ট্রান্স সমানতা দেখাবে। এটা হলো আমাদের সিস সমাণু, আর এটা হলো আমাদের ট্রান্স সমাণু। সুন্দর মতো আইখা দিবা ট্রান্স। ঠিক আছে, আর এন কেন জ্যামিতিক সমানতা দেখাবে না বলো তো? এন কেন জ্যামিতিক সমানতা দেখাবে না? কারণ কি, এনে কি আছে? ডাবল বন্ডযুক্ত কার্বনের দুই যোজ্যতায় একই হাইড্রোজেন এসে পড়ছে, দেখছো? এই যে খেয়াল করে দেখো, এখানে H, এখানে হলো CH2 CH3, তবে এইখানে আবার একটা H, এখানে আবার একটা H, দেখতে পারতেছো? একই যোজ্যতায়, একই কার্বনের ভিন্ন যোজ্যতায় একই মূলক বা একই মূলক এসে পড়ছে। সো ওই কি সিস ট্রান্স দেখাবে না, সিস ট্রান্স দেখাবে না। সিম্পল এটা পারবা, সহজ আছে।
সহজ আছে। নেক্সট নেক্সট সিকিউতে চলে যাই। তোমাকে বলছে এখানে যে এ হতে বি যৌগ তৈরি করে দেখাও। আরে ভাই এ কি, এই যে CnH2n-2 কহে দো না, কহে দো না -2, এটা কি অ্যালকাইন না? এটা কি অ্যালকাইন না? ইয়েস অ্যালকাইন। সেখানে বলে দিছে n এর ভ্যালু হলো 2, সো n এর ভ্যালু 2 হলে C2H2 × 2 - 2, সো বেসিক্যালি এটা হলো C2H2, এটা হলো ইথাইন, এটা হলো আমাদের ইথাইন। এবং ইথাইনকে তুমি যদি 400°C বা 450°C পলিমারকরণ করো হোয়াট এভার আয়রনের উপস্থিতিতে, তখন উৎপন্ন হবে বেনজিন। তখন উৎপন্ন হবে কি বেনজিন। এবং বেনজিনকে অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে CH3Cl এর সাথে রিঅ্যাক্ট করালে উৎপন্ন হবে হলো আমাদের টলুইন। টলুইন উৎপন্ন হবে। সো তোমাকে বলছে এই যে এ থেকে বি এর কৌশল, এটা কি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, এইমাত্র দেখাইছি, কইরা ফেলবা সুন্দর মতো। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন এইমাত্র দেখাইছি, সুন্দর মতো করে ফেলবা। আচ্ছা ভাইয়া ফিডেলক্রাফট অ্যাসাইলেশন তো দেখাইলেন না। অ্যাসাইলেশন অ্যাসাইলেশন অ্যাসাইলেশনে কি থাকে? RC⋯OCl থাকে, এর সাথে AlCl3 এর অনাদ্র AlCl3 এর বিক্রিয়া দিলে ক্লোরাইড, ক্লোরাইড কি করবে? লোন প্যাড দিয়ে দিবে, উৎপন্ন হবে AlCl4 মাইনাস, অ্যালুমিনিয়ামের উপর মাইনাস থাকবে, ঠিক আছে। আর এখানে RC⋯O এখানে হয়ে যাবে প্লাস। অ্যাসাইল কার্বোক্যাটায়ন, অ্যাসাইল কার্বোক্যাটায়ন এরপর ওই আক্রমণ করবে, ওই আক্রমণ করে কি উৎপন্ন হবে? সিগমা কমপ্লেক্স, এবং সিগমা কমপ্লেক্স উৎপন্ন হওয়ার পর হাইড্রোজেন বের হয়ে যাবে। এটা তুমি করতে পারবা ভাইয়া, বলতে পারবা না যে ভাই অ্যাসাইলেশন দেখার নাই, অ্যাসাইলেশন এসে পড়ছে, এই যে অ্যাসাইলেশন দেখাই দিছি, বাকি সব সেম। এটা হলো 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে আক্রমণ, 3 নম্বর স্টেপে হাইড্রোজেন বের হয়ে যাওয়া। পারবা না? পারবা, অবশ্যই পারবা, অবশ্যই পারবা, দেখাই দিলাম। নেক্সট তোমরা বলছে সি যৌগের দ্বিতীয় প্রতিস্থাপক কোন অবস্থানে যাবে? সো সি যৌগটা কি? নাইট্রেশন করাইতেছি। সি যৌগে আমরা কি করতেছি? হ্যাঁ নাইট্রেশন করাইতেছি, ইয়েস। সো এ যৌগ হলো আমাদের, এটা হলো আমাদের এ যৌগ হলো আমাদের বেনজিন এ, এর আমি নাইট্রেশন করাইলাম HNO3 কনসেন্ট্রেটেড H2SO4, এবং এখানে উৎপন্ন হবে হলো নাইট্রোবেনজিন। সো নাইট্রোবেনজিন, সো নাইট্রোবেনজিন কি বলতো? নাইট্রোমূলক কি মেটা নির্দেশক না? নাইট্রোমূলক, নাইট্রোমূলক হলো মেটা নির্দেশক, নির্দেশক। তাই সুতরাং পরেরটা যাবে কোথায়? পরেরটা যাবে, পরেরটা যাবে মেটা অবস্থানে। পরেরটা যাবে কোথায়? মেটা অবস্থানে। সো এই যে আরেক ধাপে যদি HNO3 কনসেন্ট্রেটেড আর H2SO4 কনসেন্ট্রেটেড নাও, তাহলে ওই যাবে কোথায়? মেটা অবস্থানে। ওকে, মেটা অবস্থানে যাবে। এখন ওই কেন মেটা নির্দেশক, এটা তো তোমার দেখাইতে হবে। কেন মেটা নির্দেশক? কারণ কি অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, সোজা কথা। সো ঠিক আছে, দেখি অর্থপ্যারাতে কি করে। ডাবল বন্ড দিয়ে আইকা দেখাইতে হবে। আর নাইট্রোমূলক দেখতে কিরকম? এই যে N ডাবল বন্ড O, এখানে O মাইনাস O প্লাস, এভাবেও দেখাইতে পারো, অথবা তুমি এভাবেও দেখাইতে পারো। এই যে ওকে কোঅর্ডিনেট করতেছে, এই নাইট্রোজেন কি করতেছে? অক্সিজেন রে কোঅর্ডিনেট করতেছে, এভাবেও দেখাইতে পারো, কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি নেই। সো আমরা দেখাই, আমি একভাবে দেখাইলেই হয়েছে, তুমি যেমনে চাও দেখাও। ওকে, এটা মুছে ফেললাম, মুছে ফেললাম। N ডাবল বন্ড O, আর এখানে হলো এই যে কোঅর্ডিনেট করলো। সবার আগে কি হবে? এটা হলো ডেল্টা মাইনাস, এটা হলো আমাদের ডেল্টা প্লাস। সো সুন্দর মতো অক্সিজেন কি করবে? ইলেকট্রন নিয়ে নেবে এখান থেকে, অক্সিজেন নিয়ে নিল, নাইট্রোজেনে কি ইলেকট্রনের অভাব হয়ে গেল, নাইট্রোজেন আবার কি করবে? বেনজিন থেকে টানবে। নাইট্রোজেন কি করবে ভাইয়া? বেনজিন থেকে টানবে। সো বেনজিন থেকে টানলে কি হবে? এখানে উৎপন্ন হবে, উৎপন্ন হবে হলো ডাবল বন্ড নাইট্রোজেনের O মাইনাস, আর এখানে O। এখানে হয়ে যাবে কি? দেখো নাইট্রোজেন যখন 4টা বন্ড ক্রিয়েট করে, নাইট্রোজেন, আচ্ছা 4টা বন্ডই তো ছিল, আচ্ছা প্যারা নাই, এটা উৎপন্ন হবে, ঠিক আছে। আর এই যে এখান থেকে এই কার্বন থেকে যে একটা ইলেকট্রন, দেখো ওরা দুইজন তো 2টা ইলেকট্রন শেয়ার করতেছিল, সেই কার্বনের ইলেকট্রনও চলে গেছে। সো এখানে হয়ে যাবে কি? এই কার্বনে প্লাস হয়ে যাবে, এই কার্বনে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। গেল। নেক্সট স্টেপে কি হবে?
নেক্সট স্টেপে এই পজিটিভের কাছে এই এই ডাবল বন্ডটা এই পজিটিভের কাছে চলে যাওয়ার জন্য এই ডাবল বন্ড এইদিকে যাইতে পারবে, এই ডাবল বন্ড এদিকে শিফট হয়ে যাবে। সো এই ডাবল বন্ড এদিকে শিফট হলে এই পজিটিভিটিটা চলে যাবে, তাই না? এই পজিটিভিটিটা চলে যাবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, আর মাঝখানে এবার পজিটিভ, এখানে পজিটিভ, এই ডাবল বন্ড এখান থেকে এখানে চলে গেল। সো দেখো এই যে এই কার্বনের যে ইলেকট্রন দুইটা পাওয়ার কথা, এই কার্বন কিন্তু ঠিকই দুইটা ইলেকট্রন শেয়ার করে আছে, ওর কোনো ক্ষতি হইতেছে না। বাট এই যে এই কার্বনটা দেখো দুইটা ইলেকট্রন শেয়ার করেছিল, ওই পাশে চলে গেল, কেউ নাই ওর, এই কারণে ওই কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। বুঝতে পারতেছো? এগুলো তোমার দুই দিন পর পরীক্ষা ভাই, 2 দিন পর পরীক্ষা ম্যান। ওকে, এরপর আবার এই ডাবল বন্ড এদিকে এসে পড়বে, এই ডাবল বন্ড এদিকে এসে পড়বে, পরে এখানে আবার ইলেকট্রন চলে যাবে, আর এদিকে হয়ে যাবে প্লাস, এদিকে হয়ে যাবে প্লাস, এক্স্যাক্টলি। আবার এই ডাবল বন্ড এদিকে আসবে, এই ডাবল বন্ড আবার নাইট্রোজেনের কাছে চলে যাবে। সো জিনিসটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড এন কোঅর্ডিনেট ও ডাবল বন্ড ও, শেষ। এটা হয়ে যাবে আমাদের আবার বেনজিন। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়েছে, অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়েছে। সুতরাং আক্রমণকারী ইলেকট্রোফাইল কোথায় যাবে? মেটা অবস্থানে যাবে, কারণ এখানে ইলেকট্রনের অভাব, এখানে যাবে ফকিরের কাছে গিয়ে ভিক্ষা করবা তুমি? নো, তুমি যাবা যার কাছে একটু টাকা আছে বা যার কাছে একটু ইলেকট্রন আছে। সো কার কাছে দিন শেষে কিছুটা হইলেও ইলেকট্রন আছে, সেটা হলো মেটা পজিশন। কারণ মেটা পজিশন দেখো এখানে কোথাও একবারের মতো প্লাস হয়নি। বুঝতে পেরেছো? ইয়েস, ওকে, ইজি। নেক্সট, বি ও সি যৌগের মধ্যে কোনটি কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া প্রদর্শন করবে তা ব্যাখ্যা করো। সো বি যৌগটা কি, সি যৌগটা কি, এটা আমাদের দেখতে হবে। সো এ একটা যৌগ, ভালো কথা, এই যৌগরে জারণ করলে বি উৎপন্ন হইতেছে, আবার বি যৌগরে জারণ করলে সি যৌগ উৎপন্ন হইতেছে, সি যৌগের সাথে সোডালাইম উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হচ্ছে। ও মাই গড, ও মাই গড, চেনা চেনা লাগতেছে, মিথেন উৎপন্ন হইতেছে। সো এটা যদি আমি ব্যাক ট্র্যাক করি, মিথেন কোথা থেকে আসে? ইথানোয়িক অ্যাসিড থেকে আসে মিথেন। ইথানোয়িক অ্যাসিডকে সোডালাইমের সাথে উত্তপ্ত করলে এক কার্বন কমে যাবে, কার্বক্সিলেট আয়নটা বের হয়ে যাবে, ফলে কি হবে, এখানে মিথেন উৎপন্ন হবে। এর মানে এটা কি ছিল? ইথানোয়িক অ্যাসিড ছিল। সো এখানে অবশ্যই ইথানোয়িক অ্যাসিড হবে, সি যৌগটা কি হবে? ইথানোয়িক অ্যাসিড হবে, সি যৌগটা হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড। সো এই যে 2 নম্বরটা থেকে আমি বলতে পারতেছি যে CH3 সি ডাবল বন্ড ও এইচ, একে যদি সোডালাইমের সাথে উত্তপ্ত করো তখন উৎপন্ন হয় হলো মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট। সো এই যে সি, এই সি হলো আমাদের ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক না ভাই, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। সো ইথানোয়িক অ্যাসিড কারে জারণ করলে ইথানোয়িক অ্যাসিড আসবে? ইথানলডিহাইড, সরি ইথানল, ইথানলকে জারণ করলে ইথানোয়িক অ্যাসিড আসবে। আর ইথানল কোত্থেকে আসবে? ইথানল থেকে আসবে, এক্স্যাক্টলি। সো এখানে হয়ে যাবে কি CH3 CH2OH, এই যে ইথানল, ইথানলকে জারণ করলে আসবে ইথানল, ইথানলকে জারণ করলে আসবে ইথানোয়িক অ্যাসিড। সো বেসিক্যালি দিস ইজ সি, দিস ইজ বি, দিস ইজ এ। ওকে, সো বলছে বি ও সি যৌগের মধ্যে কোনটি কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া প্রদর্শন করবে? খুবই সুন্দর মতো আমাদের ইথানল বি কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া প্রদর্শন করবে। ওকে, এখানে কি হয়ে যাবে? বি কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া প্রদর্শন করবে। ঠিক আছে, ওই কেন্দ্রাকর্ষী জুত বিক্রিয়া প্রদর্শন করবে, কেন্দ্রাকর্ষী জুত বিক্রিয়া প্রদর্শন করবে, তা ব্যাখ্যা করো। কোনটি কেন্দ্র, ইজিলি তো বলতে পারতেছি এখানে। সো এখানে CH3 সি ডাবল বন্ড ও এইচ, এইচ কি করবে? এখানে যদি কোনো নিউক্লিওফাইল আসে, নিউক্লিওফাইল সুন্দর মতো এখানে আক্রমণ করবে, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস বিদ্যমান আছে এখানে, সো আক্রমণ করবে, এখানে উৎপন্ন হয়ে যাবে CH3 CO মাইনাস, এখানে NU, আর এখানে H। কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া কেন প্রদর্শন করবে? এখানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস আছে। আর ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে কেন প্রদর্শন করবে না? আরে ভাই ওই তো অ্যাসিড, ওই তো অ্যাসিড,
ওই কিছু করার আগে এইচ প্লাস দিয়ে দিবে, OH মাইনাস। অথবা এভাবেও বলতে পারো যে অক্সিজেনে কি আছে, দুইটা লোন পেয়ার আছে, সো এখানে যখনই ডেল্টা মাইনাস হবে, যখনই ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হবে, এখানে কি করবে, অক্সিজেন কিন্তু লোন পেয়ার দিয়ে দিবে, অক্সিজেন কি করবে, লোন পেয়ার দিয়ে দিবে। ঠিক আছে, এই কারণে এই কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া প্রদর্শন করবে না, আর ওই কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া প্রদর্শন করবে, কারণ ওর ও লোন পেয়ার দেওয়ার মতো কেউ নাই। মানে এই যে OH এখানের যে ডেল্টা প্লাসের ইলেকট্রন ঘনত্বরে বাড়ায় দিতেছে, বা সোজা কথা এই ডেল্টা প্লাসটা স্টেবিলাইজ করতেছে। ইয়েস, বুঝতে পারছো? পারবা এটা, তেমন কিছু না, তেমন কিছু। নেক্সট, বি ও সি যৌগের মধ্যে কার্যকরী মূলক কিভাবে শনাক্তকরণ করা সম্ভব, সমীকরণ সহ লেখো। সো বি যৌগটা ছিল হলো আমাদের ইথানল, ইথানল, আর সি যৌগ হলো ইথানোয়িক অ্যাসিড। সো ঘ নম্বরটা যদি দেখি আমরা, ঘ নম্বর হলো আমাদের ইথানল CH3CHO, আর ঘ নম্বর হলো CH3C+OH, ইথানল, ইথানোয়িক অ্যাসিড। সো এই দুইটার মধ্যে এদের মধ্যে আমরা পার্থক্য করব, তাই তো? আচ্ছা চলো পার্থক্য করি। ওই ওই হলো 2,4-DNPH টেস্ট দিবে, 2,4-DNPH পিএইচ দিবে। ওই কি করবে, 2,4-DNPH পিএইচ দিবে না, ওই 2,4-DNPH দিবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওই 2,4-DNPH দিবে না। ওই বাইকার্বনেট টেস্ট দিবে, Na2CO3, NaHCO3 টেস্ট দিবে, ওই NaHCO3 টেস্ট দিবে না। ভেরি সিম্পল, ভেরি সিম্পল ভাই। 2,4-DNPH টেস্ট আগাইতে আগাইতে আমার জানটা হাতে এসে পড়বে, দাঁড়াও না, এত কপিও করতে পারবো না। ইউ অনলি লিভ ওয়ান্স, সো আমরা করে ফেলি কষ্ট করে। সো এই যে NH2, না H2N লিখবো, H2N, NH টম 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 টম, এখানে একটা নাইট্রো 2 নম্বরে আর 4 নম্বরে নাইট্রো। তো সুন্দর মতো এই যে হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, পানি বের হয়ে যাবে, শেষ। এখানে হলুদ কমলা অধক্ষেপ, CH3 CH ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড N H NO2 NO2। ঠিক আছে, হলুদ, হলুদ কমলা। ঠিক আছে, ওই দিবে। আর ওই কি করবে, ওই 2,4-DNPH টেস্ট দিবে না, দিবে না। তবে ওই এই যে NaHCO3, NaHCO3 সাথে যদি বিক্রিয়া দাও, এটা আমি আমাদের ক্ষয়ের ক্লাসে কিন্তু সুন্দর মতো দেখাইছিলাম। সো এখানে উৎপন্ন হবে হলো CH3C+O Na প্লাস H2O প্লাস CO। সো এখানে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ আসবে। ঠিক আছে, সুন্দর মতো বলবা যে 2,4-DNPH দিবে না, বাট বাইকার্বনেট টেস্ট দিবে, আর ওই 2,4-DNPH দিবে, বাইকার্বনেট টেস্ট দিবে না, শেষ। এদের মধ্যে আমরা কি করলাম, শনাক্ত করে আলাদা করে ফেললাম। নেক্সট, CH3CH2Br এর সাথে অ্যাকুয়াস KOH এর বিক্রিয়া হলে Y আর KBr উৎপন্ন হয়। সো বলছে উদ্দীপকের বিক্রিয়াটির ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। সো এটা কি হইতেছে দেখো, CH3CH2Br এর সাথে অ্যাকুয়াস KOH বিক্রিয়া দিলে উৎপন্ন হইতেছে CH3CH2OH আর সাথে KBr। এটা কোন ধরনের বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? বিআর এর বদলে OH আসতেছে, এবং এখানে আক্রমণকারী বিকারককে OH মাইনাস, আক্রমণকারী বিকারককে ছোট্ট বন্ধু OH মাইনাস। ওই কি একটা, ওই হলো একটা নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। সো এটা কি হইতেছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবং ওই যেহেতু 1 ডিগ্রি, ওই কি ভাইয়া, ওই হলো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সুতরাং এখানে SN2 বিক্রিয়া হবে। কি হবে ছোট্ট বন্ধু, SN2 বিক্রিয়া, SN2 বিক্রিয়া হবে। এখানে কি হবে, SN2 হবে, SN2 রিঅ্যাকশন। ঠিক আছে, এটা কয় স্টেপ রিঅ্যাকশন, এটা হলো 1 স্টেপ রিঅ্যাকশন। কি হবে, সুন্দর মতো পিছন দিয়ে এসে পড়বে, এই যে CH3CH2Br, আমি এটার একটু সুন্দর মতো লিখি, এই মিথাইলটারে
মিথালটা ডিস্টার্ব করবে, এই মিথালকে এইভাবে লিখি, এই যে এইচও মাইনাস কি করবে, এখানে আক্রমণ করবে, এই CH2 এর উপর আক্রমণ করবে। আক্রমণ করলে কি উৎপন্ন হবে দেখো, OH মাইনাস, ডেল্টা মাইনাস লিখলাম, ডট 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 CH2 Br। সো বেসিক্যালি কি করবে, এই OH মাইনাস এই কার্বনের এই যে 1 নম্বর কার্বনের উল্টা দিক থেকে আক্রমণ করবে, উল্টা দিক থেকে আক্রমণ করে অন্তর্বর্তী যৌগ গঠন করবে। কি গঠন করবে, অন্তর্বর্তী অবস্থা গঠন করবে, ঠিক আছে। এবং এখানে কি হবে দেখো, একটা বন্ড ভাঙতেছে, একটা বন্ড গড়তেছে, এবং একটা সময় সরাসরি ব্রোমিন বের হয়ে যাবে, আর এখানে HO CH2 CH2 সুন্দর মতো বলে দিবা, দিস ইজ এ ওয়ান স্টেপ রিঅ্যাকশন। এটা হলো আমাদের SN2 বিক্রিয়া, এটা হলো আমাদের SN2 বিক্রিয়া। কি হয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন শেষ। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের উপর পিছন দিক থেকে আক্রমণ করবে, অন্তর্বর্তী অবস্থা গঠন করবে এবং ব্রোমিনকে বের করে দিবে, শেষ, সিম্পল। এবার নেক্সট বলছে ওয়াই যৌগ থেকে অ্যালকেন পাওয়া সম্ভব কিনা। সো ওয়াই যৌগটা কি, আমাদের অ্যালকোহল না, ওয়াই যৌগটা কি এখানে অ্যালকোহল। সো ওয়াই যৌগ থেকে অ্যালকেন পাওয়া সম্ভব কিনা, অবশ্যই সম্ভব, ওয়াই যৌগ। সো ঘ নম্বর হলো আমাদের ওয়াই যৌগটা কি, CH3 CH2OH, দিস ইজ আওয়ার ওয়াই যৌগ। সো এখানে কি সমকার্বন বিশিষ্ট বলছে, সমকার্বন বিশিষ্ট বললে আই গেস সমকার্বন বিশিষ্ট বলছে, ঠিক আছে, হ্যাঁ অ্যালকেন পাওয়া সম্ভব। ওয়াই যৌগ কি আমাদের ইথানল। সো ইথানলরে কি করবা, ইথানল অনেকগুলি ধাপ আছে, আমি চাইলে কি করতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বক্সিলিক অ্যাসিডে গেলাম, মানে ইথানোয়িক অ্যাসিডে গেলাম বেসিক্যালি, এবার সোডা লাইম সাথে বিক্রিয়া দিয়ে মিথেন উৎপন্ন হয়ে গেল, কার্বন সংখ্যা তো 1 কমে গেল। সো আমরা এটা করব না, যেহেতু কিছুই বলে নাই, আমি কার্বন সংখ্যা সেম রাখতেছি, ওকে। সো অ্যালকোহল এর সাথে যদি আমি কনসেন্ট্রেটেড H2SO4 এর রিঅ্যাকশন দেই, তাহলে আমি কি পাবো, 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমি পাবো হলো ইথিন, ইয়েস ইথিন। এবার ইথিন রে হাইড্রোজেনেশন করলেই কিন্তু হয়ে গেছে আমাদের, হাইড্রোজেনেশন করলে আমি পেয়ে গেছি অ্যালকেন। ইজি না, ইজি। ইথানল সাথে কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম, ইথিন উৎপন্ন হইলো, ইথিন রে হাইড্রোজেনেশন করলে আমি কি পাবো, ইথেন পেয়ে যাবো, সো অ্যালকেন পেয়ে গেছি। নেক্সট, উদ্দীপকের ডি যৌগটি কোন ধরনের স্টেরিও সমানুতা প্রদর্শন করে। সো এখানে ডি যৌগটা, এখানে দুইটা সমাণু দেখতেছি, এ একটা অণু, ভালো কথা, এ একটা অণু, এর একটা সমাণু আছে সি, আবার এর একটা সমাণু আছে ডি, ঠিক আছে। সো একে, এই সি সমাণুকে ওজনীকরণ করলে আমি পাইতেছি কি, প্রোপেনেল এবং মিথানেল, ঠিক আছে, প্রোপেনেল আর মিথানেল। সো এটা কোত্থেকে আসছে, এটা অবশ্যই একটা অ্যালকিন হবে, তাই না, এই দুজনে কি একটা অ্যালকিনের সমাণু, ইয়েস, অ্যালকিনের ওজনীকরণ করলেই তো আমি অ্যালডিহাইড পাই, তাই না, অবশ্যই। সো দেখো এই দুইটা থেকে যদি মানে এই সি থেকে যদি এই দুইটা আসে, তাহলে আমি যদি এখানে ব্যাকট্র্যাক করার চেষ্টা করি, মানে উল্টা করে যাওয়ার চেষ্টা করি, CH3 CH2 CHO আছে, আর এখানে আছে হলো HCHO রে আমি এইভাবে লিখতে পারি, HCHO কে C++O HH, ইয়েস এক্স্যাক্টলি এইভাবে লিখতে পারি, OHH। দেখো হোপফুলি বুঝতে পারতেছো, লিখতে পারি, ইয়েস। সো ওরা আসছে কোত্থেকে, এই যে অক্সিজেন দুটো বাদ দিয়ে দেই, এটা হলো শর্টকাট, অক্সিজেন দুটো বাদ দিয়ে দেই, মাঝখানে ডাবল বন্ড দিয়ে দেই, এটা হলো আমাদের সি সমান। বেসিক্যালি যখন ওজনীকরণ করতাম আমি বলি, ওজনীকরণ করার সময় আমরা কি করতাম, মাঝখানে ডাবল বন্ডটা ভেঙে দিতাম, এখানে একটা অক্সিজেন দিতাম, এখানে একটা অক্সিজেন দিতাম, এই যে। সো আমরা এখন উল্টা কাজটা কি করছি, অক্সিজেন সরাই দিছি, ডাবল বন্ড দিছি, আর এখান থেকে এখানে গেলে কি করতাম, ডাবল বন্ড ভেঙে দিতাম, এখান থেকে এখানে গেলে ডাবল বন্ড ভেঙে দিতাম, অক্সিজেন লাগাই দিতাম, আর উল্টাভাবে গেলে কি করতেছি, ডাবল বন্ড লাগাই দিতেছি, অক্সিজেন সরাই দিতেছি। সো ভেরি সিম্পল, এটা হলো আমাদের সি সমাণু, এটা হলো আমাদের ছোট্ট বন্ধু সি সমাণু।
সো আরেকটা সমাণু কি হইতে পারে, এটা হলো সি, তাই না? সো আরেকটা সমাণু ডি হইতে পারে কি, আরেকটা সমাণু হইতে পারে যে ডাবল বন্ড এখানে থাকলো, আরেকটা ক্ষেত্রে তো এটাই, আরেকটাই তো পসিবিলিটি, ঠিক আছে? এটা হলো আমাদের ডি সমাণু। সি এর সমাণু যদি ডি হয়, ডি সমাণু হলে এটাই হবে। আগে ছিল ডাবল বন্ড 1 নাম্বার কার্বনে, এখন ডাবল বন্ড 2 নাম্বার কার্বনে, ভেরি সিম্পল। 1 নাম্বার কার্বনে ছিল, এখন 2 নাম্বার কার্বনে। ওকে, 2 নাম্বার কার্বন। সো বলছে যে কোন ধরনের স্টেরিও সমানতা প্রদর্শন করে। সো ভেরি ইজি, সিস ট্রান্স, সিস ট্রান্স সমানতা। সুন্দর মতো দুইটা শর্ত আছে ভাই সিস ট্রান্স সমানতার। 1 নম্বর শর্ত বাধাগ্রস্ত ঘূর্ণন, 2 নম্বর শর্ত একই কার্বনের 2 হাতে 2টি ভিন্ন মূলক। এই যে দেখো, এই যে এই কার্বনের কথা চিন্তা করো, এক হাতে হাইড্রোজেন এক হাতে মিথাইল, এই কার্বনের কথা চিন্তা করো, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে মিথাইল। সুতরাং ওই সুন্দর মতো স্টেরিও সমানতা, সিস ট্রান্স স্টেরিও সমানতা প্রদর্শন করে। সো এটা হলো আমাদের সিস সমাণু, দিস ইজ আওয়ার সিস সমাণু, আর দিস ইজ আওয়ার ট্রান্স সমাণু। সো ইজি না ভাইয়া, ইজি না? সুন্দর মতো শর্ত লিখে দিবা ভাইয়া, প্লিজ শর্ত লিখে দিবা। ওকে ওকে, নেক্সট বলছে উপযুক্ত কৌশল সহ দেখাও যে সি যৌগটি মার্কোনিকোভের সূত্র মেনে চলে। সো সি যৌগটা কোনটা, এই যে এটা হলো আমাদের সি যৌগ, ইয়েস সি যৌগ ই মার্কোনিকোভের সূত্র মেনে চলে। সো সি যৌগ হলো CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা হলো আমাদের সি যৌগ। আবার ঠান্ডা মাথায় একটু দেখি তো, গেল গেল ভিডিও রিটেনশন গেল, হ্যাঁ না ঠিক আছে, ইয়েস ভেরি গুড ভেরি গুড, হাততালি। এটা হলো আমাদের সি যৌগ। সো সি যৌগ মার্কোনিকভ সূত্র মেনে চলে, ইয়েস। এটা যদি HCl এর সাথে বিক্রিয়া দাও, HCl এর সাথে বিক্রিয়া দাও, তাহলে মেজর কোথায় হবে, মেজর হবে হলো এখানে, এই যে CH3 CH সিঙ্গেল বন্ড CH Cl CH2H, ঠিক আছে? এটা হলো হবে মেজর, এটা হবে মাইনর। ওকে, এটা হবে হলো মেজর, এটা হবে মাইনর। সো আমাদের এলোকের নাম কি, মার্কোনিকভ নীতি কি বলে, মার্কোনিকভ নীতি বলে যে অপ্রতিসম বিকারকের সাথে, সরি অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়াকালে, অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম বিক্রিয়কের বিক্রিয়াকালে বিক্রিয়াকালে ধনাত্মক অংশ, ধনাত্মক অংশ বেশি হাইড্রোজেন যুক্ত, বেশি হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে যুক্ত হয়, ধনাত্মক অংশ বেশি হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে যুক্ত হয়, সিম্পল। এখানেও দেখাই দেবে এটা মেজর, এই যে বেশি হাইড্রোজেন যেখানে আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে ধনাত্মক প্রান্ত, আর যেখানে কম হাইড্রোজেন যুক্ত সেখানে ক্লোরিন যুক্ত হয়েছে, সেটা হলো মেজর হয়। মাইনর কি, মাইনর হলো উল্টা কেস, এভাবে বলে দিবা, এটা হলো মেজর এটা হলো মাইনর, শেষ, পারবা পারবা পারবা। নেক্সট সিওডি বিক্রিয়া সহ পার্থক্য লেখো। সো এখানে দেখো 3 ডিগ্রি হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া হইতেছে, আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া হইতেছে। সি আর ডি যৌগের মধ্যে পার্থক্য লেখো। সো সি যৌগটা কি আমরা একটু ঠান্ডা মাথায় দেখি। আমাদের 3 ডিগ্রি হ্যালাইড, যেটা 3 ডিগ্রি হ্যালাইড, কার্বন ক্লোরিন, সো দিস ইজ আওয়ার 3 ডিগ্রি হ্যালাইড, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া যদি দাও তাহলে উৎপন্ন হবে কি CH3 C H3C CH3OH। 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন, 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে 3 ডিগ্রি হ্যালাইড থেকে এবং 1 ডিগ্রি হ্যালাইড থেকে, CH3 CH2Cl। এটা হলো 1 ডিগ্রি হ্যালাইড, এর একটা এক্সাম্পল দেখাইলাম আর কি। এর সাথে যখন তুমি NaOH বিক্রিয়া দিবা অ্যাকুয়াস অবশ্যই, তখন উৎপন্ন হবে CH3 CH2OH। এটা হলো আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল,
অ্যালকোহল। এটা হলো আমাদের সি যৌগ, এটা হলো আমাদের ডি যৌগ। এটা হলো আমাদের সি যৌগ এবং এটা হলো আমাদের ডি যৌগ। তো সি আর ডি এর মধ্যে আমরা পার্থক্য কিভাবে করি? লুকাস বিকারকের মাধ্যমে করি। কি করি? লুকাস বিকারকের মাধ্যমে করি। সো সি আর ডি এর মধ্যে পার্থক্য করব আমরা এখন। CH3 COH CH3 CH3 এর সাথে তুমি কি করবা? অনার্দ্র অনার্দ্র ZnCl2 এর সাথে কনসেন্ট্রেটেড HCl বিক্রিয়া দিলে উৎপন্ন হবে কি? অ্যালকাইল হ্যালাইড এবং কয়েক সেকেন্ডে অ্যালকাইল হ্যালাইডের অধক্ষেপ না অস্বচ্ছতা দেখা যাবে। দ্রবণে কি দেখা যাবে? অস্বচ্ছতা দেখা যাবে। Cl, এই যে অস্বচ্ছতা দেখা যাবে, অস্বচ্ছতা বা আমরা বলি টার্বিডিটি, অস্বচ্ছতা দেখা যাবে। টার্বিডিটি কতক্ষণের মধ্যে? কয়েক সেকেন্ডে অস্বচ্ছতা দেখা যাবে। এবং এটা কোন টেস্ট? লুকাস টেস্ট। ঠিক আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন অ্যালকোহল আমরা টেস্ট করি কিসের মাধ্যমে? লুকাস টেস্টের মাধ্যমে। এটা হলো 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কয়েক সেকেন্ডে, ঠিক আছে, ফিউ সেকেন্ডস, উইথিন সেকেন্ডস, কয়েক সেকেন্ডের মধ্যে অস্বচ্ছতা দেখা যাবে। 2 ডিগ্রির ক্ষেত্রে আমি 2 ডিগ্রিটাও দেখাই দিলাম হুদাই। ঠিক আছে, 2 ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি আবারও লুকাস বিকারকের সাথে বিক্রিয়া দেই তখন কি উৎপন্ন হবে? কয়েক মিনিটে কি হবে? লুকাস বিক্রিয়া দিবে, কয়েক মিনিটে লুকাস বিক্রিয়া দিবে। আর 1 ডিগ্রির ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রায় দিবে না, স্বাভাবিক তাপমাত্রায় কোনো অধক্ষেপ বা কোনো অস্বচ্ছতা দেখা যাবে না। হ্যাঁ, স্বাভাবিক তাপমাত্রায় নো রিঅ্যাকশন, তবে হিটিং করলে অনেকক্ষণ পর তৈলাক্ত স্তর দেখা যাবে, হিটিং করলে অনেকক্ষণ পর অস্বচ্ছতা দেখা দিবে, অনেকক্ষণ পর। ঠিক আছে, অনেক সময় পর কি দিবে? অধক্ষেপ দেখা দিবে। হোপফুলি তুমি বুঝতে পারতেছো, ভেরি ইজি, এগুলি পারবা এগুলি গেল। এবার ঘ নাম্বার বলছে 1 নং বিক্রিয়ার কৌশল দেখাও। 1 নং বিক্রিয়া কি? SN1 বিক্রিয়া। ইয়েস, একটা কোশ্চেন আমরা SN2 করে ফেলছি, এখন আমরা SN1 করে ফেলবো। ইয়েস, ভেরি গুড। সো এটা হলো আমাদের 3 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি হ্যালাইড। আমি একটা জিনিস খেয়াল করছি, আমার ইংলিশ হাতের লেখা ভালো বাংলা থেকে। নট দ্যাট ব্যাড বাট কাইন্ড অফ গুড। বাংলা আমি লিখতেই পারি না। ঠিক আছে, সেখানে কি উৎপন্ন হইতেছে? 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হইতেছে, তাই না? 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি হ্যালাইড থেকে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হইতেছে। এবং এটা কোন ধরনের বিক্রিয়া ছোট্ট বন্ধু? এটা হলো SN1 বিক্রিয়া। এটা SN1 বিক্রিয়া, ঠিক আছে, এটা SN1 বিক্রিয়া। দিস ইজ অ্যান SN1 রিঅ্যাকশন। ওকে, SN1 রিঅ্যাকশন। সো এখানে কি হবে? এটা হলো 2 স্টেপে হবে। কয় স্টেপ? 2 স্টেপ রিঅ্যাকশন। সো এক নম্বর স্টেপ কার্বোক্যাটায়ন সৃষ্টি, ক্যাটায়ন সৃষ্টি। সো এখানে কি হবে দেখো, কিভাবে কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে? এই যে CH3 এই যে CH3Cl, এখান থেকে ক্লোরিনটা বের হয়ে যাবে। কি হবে ভাইয়া? এখান থেকে ক্লোরিন বের হয়ে যাবে। এই যে ক্লোরিন বের হয়ে যাবে, এটা হলো একটা স্লো স্টেপ। হ্যাঁ, ধীর গতিতে এখানে কি হয়ে যাবে? ক্লোরিনটা বের হয়ে যাবে। ধীর গতিতে ক্লোরিন বের হয়ে যাবে এবং কি উৎপন্ন হবে? কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর ক্লোরাইড আয়ন,
ঠিক আছে, 1 নাম্বার স্টেপ কার্বোক্যাটায়ন সৃষ্টি, 2 নাম্বার স্টেপ ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের আক্রমণ, 2 নাম্বার স্টেপ নিউক্লিওফাইলের আক্রমণ। স্টেপ নাম্বার 2 OH মাইনাস আক্রমণ, আক্রমণ, ভেরি ইজি। সো CH3 হবে এখানে, CH3 C CH3 CH3 প্লাস, সেখানে কি হয়ে যাবে OH মাইনাস যে আছে ওই আক্রমণ করে দিবে সুন্দর মতো। সো এখানে হয়ে যাবে হলো OH। ওকে ভাইয়া, স্টেপ 1 কার্বোক্যাটায়ন সৃষ্টি, স্টেপ 2 OH মাইনাস আক্রমণ, বা আমরা বলি নিউক্লিওফাইলের আক্রমণ। বুঝতে পারছো, এটাই আমাদের 2 স্টেপ। দেখো আগে ক্লোরিন ছিল, এখন ক্লোরিন নাই, শেষ। এখানে কি হয়ে গেছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এটা কি SN1 বিক্রিয়া, 1 নং বিক্রিয়ার কৌশল আমরা ব্যাখ্যা করে দিছি। বুঝতে পেরেছো? পারবা না? সুন্দর মতো বলবা যে এখানে ক্লোরিন বাইরে হয়ে যাবে, ক্লোরাইড আয়ন হিসাবে, এবং কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। ওই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ওই স্থিতিশীল, শেষ। সেকেন্ড স্টেপ OH মাইনাস আক্রমণ করে সুন্দর মতো 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে ফেলবে। এতটুক লেখো, বিক্রিয়া লেখো, 3 এ 3 পেয়ে গেছো। থ্যাংক ইউ সো মাচ। সো নেক্সট X হলো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। বাবারে বাবা, খুব ভালো কথা। এই সোডালিয়াম রে হিট করে আমরা পাইতেছি Y, আবার Y রে হিট করে Y এর নাইট্রেশন করে আমি পাইতেছি Z। ওরা তো পাগল, ওরা তো পাগল। কেন ভাই? এখানে এখানে তো ইথানোয়িক অ্যাসিডও হইতে পারে, এটা তো, এটার উদ্দীপক দেখা বুঝাই যেতেছে না যে এটা বেনজাইক অ্যাসিড। নাইট্রেশন দেখে বুঝতে পারতেছি এটা বেনজাইক অ্যাসিড। ঠিক আছে, এই যে রেজোনেন্সের সাহায্যে ব্যাখ্যা করো, শুনেই তো বুঝতে পারতেছি এখানে বেনজিন আছে। খুবই ফালতু কোয়েশ্চেন করছে, যে করছে তাকে বললাম ভাইয়া আপনি খুব ফালতু কোয়েশ্চেন করেছেন। এবং এখানে কি হবে তাহলে, কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ, তো এখানে বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। সো সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইমের সাথে, সোডা লাইম হিটিং পেয়ে যাচ্ছি বেনজিন। বেনজিনের নাইট্রেশন, নাইট্রেশন করলে নাইট্রো বেনজিন, নাইট্রোবেনজিন পাইতেছি। সো তোমাকে বলছে Y হতে Z তৈরির কৌশল ব্যাখ্যা করো। সো Y থেকে Z তৈরি কৌশল আলোচনা করতে বলছে। এটা হলো আমাদের Y, এটা হলো আমাদের X, এটা হলো আমাদের Y, এটা হলো আমাদের Z। সো নাইট্রেশন করতে বলছে। ভাই নাইট্রেশন কেমনে করে এটা তো জানো তুমি। আই নো ইউ নো হাউ টু ডু নাইট্রেশন। সো নাইট্রেশনে কি হয় বলো তো, এখানে একটা বেনজিন থাকে, বেনজিন থাকে, আর এখানে থাকে কি কনসেন্ট্রেটেড HNO3 এবং কনসেন্ট্রেটেড H2SO4। সো এখানে কি হয়, সুন্দর মতো নাইট্রোমূলক যুক্ত হয়ে যায়, তাই তো। সো স্টেপ 1, এটা কোন ধরনের বিক্রিয়া আগে আমার ঠান্ডা মাথায় বলো, এটা কোন ধরনের বিক্রিয়া? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা আমরা এভাবে বলি EARS, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। সেখানে কি হইতেছে, স্টেপ 1 ইলেকট্রোফাইল সৃষ্টি হবে, তাই না? ইলেকট্রোফাইল সৃষ্টি, ইলেকট্রোফাইল সৃষ্টি। ইলেকট্রোফাইল কিভাবে সৃষ্টি হবে? ফার্স্ট অফ অল এই যে H2SO4 HNO3 বিক্রিয়া হবে, H2SO4 এর সাথে HNO3 বিক্রিয়া হবে। সো কিভাবে হবে দেখো, এই যে H2SO4 হলো দিবে H+, ঠিক আছে, আর HNO3 তে দিবে হলো হো নো। HNO3 রে আমরা এইভাবে লিখতে পারি হো নো। সো ওই দিবে H+, ওই দিবে OH-। সো H+ আর OH- মিলে উৎপন্ন হবে পানি, পানি, আর সাথে এই যে HSO4- এবং উৎপন্ন হবে নাইট্রোমূলক। এই যে ওই হলো আমাদের দরকারি ইলেকট্রোফাইল, ওই হয়ে যাবে নাইট্রোমূলক। ওই হলো আমাদের দরকারি ইলেকট্রোফাইল। দিস ইজ আওয়ার ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল ফার্স্ট স্টেপ ইলেকট্রোফাইল সৃষ্টি, ফার্স্ট স্টেপ ইলেকট্রোফাইল সৃষ্টি। সেকেন্ড স্টেপ ইলেকট্রোফাইল আক্রমণ, সেকেন্ড স্টেপ ইলেকট্রোফাইল
ফাইল এর আক্রমণ। সো সুন্দর মতো আক্রমণ করবে বেনজিনকে এবং উৎপন্ন করবে কি সিগমা কমপ্লেক্স। বেনজিনকে আক্রমণ করবে, উৎপন্ন করবে সিগমা কমপ্লেক্স। ওকে, স্টেপ 2 গেল। স্টেপ 3 দেখো এখানে অ্যারোম্যাটিসিটি ব্রেক হয়ে গেছে। সো অ্যারোম্যাটিসিটি রিগেইন করার জন্য বেনজিন কি করবে, হাইড্রোজেনের বলিদান দিয়ে দেবে। হাইড্রোজেনকে কি করে দিবে, বলিদান দিয়ে দিবে। কিরে সেখানে একটা হাইড্রোজেন আছে অবশ্যই, হাইড্রোজেন কি করবে, ইলেকট্রন দিয়ে বের হয়ে যাবে, H+ হিসেবে বের হয়ে যাবে। এবং ওকে রিসিভ করার জন্য আছে HSO4-, ওকে রিসিভ করার জন্য আছে HSO4-। সো এখানে এই যে অ্যারোমেটিসিটি রিগেইন করলো, নাইট্রোবেনজিন উৎপন্ন হলো, আর সাথে থাকলো H2SO4। বুঝতে পেরেছো ভাই, বুঝতে পেরেছো? ভেরি ইজি, 3 স্টেপ। স্টেপ 1 আক্রমণ, স্টেপ 1 ইলেকট্রোফাইল সৃষ্টি, আক্রমণ, প্রতিস্থাপন, শেষ। 3-এ 3। ভেরি ইজি কোশ্চেন, এক্সট্রিমলি ইজি কোশ্চেন। ওকে, ওয়াই আর জেড এ নাইট্রোশন করলে ভিন্ন উৎপাদ কেন পাওয়া যাবে, রেজোনেন্সের সাথে ব্যাখ্যা করো। সেই কোশ্চেন কিন্তু আমরা অলরেডি সলভ করে ফেলেছি ছোট্ট বন্ধু। ওয়াই, এটা হলো আমাদের ঘ নাম্বার। সো বেনজিনকে নাইট্রেশন করলে সো নাইট্রোবেনজিন পাবো, ভালো কথা। কিন্তু নাইট্রোবেনজিনকে নাইট্রেশন করলে কি পাবো বলো তো? এই নাইট্রোবেনজিনকে নাইট্রেশন যদি করি, এখানে পরের নাইট্রোমূলকটা কোথায় আসবে, মেটা অবস্থানে আসবে। কেন? কারণ এই যে নাইট্রোমূলক, নাইট্রো হলো আমাদের মেটা নির্দেশক। এটার ব্যাখ্যা প্রিভিয়াস সিকিউতে আমরা দিছি। ওকে ছোট্ট বন্ধু, এটার ব্যাখ্যা আমরা প্রিভিয়াস সিকিউতে দিয়ে দিছি, তুমি ব্যাখ্যা করে দিতে পারবা অবশ্যই। নেক্সট, এই যৌগ থেকে বেনজিন কিভাবে প্রস্তুত করা সম্ভব? এই যৌগটা কি, CnHn, H আবার 2 দিয়ে দিছে, কোর্সেটা কি ওরাই ভালো জানে। বেনজিন, আচ্ছা 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 আচ্ছা, এই যৌগ থেকে এই যৌগ, আচ্ছা এই যৌগ হলো CnHn, n এর ভ্যালু হলো বলে দিছে 2। সো আমরা এখানে বলতেই পারি এটা হলো আমাদের C2H2 আর আমাদের ইথাইন। তো সুন্দর মতো আয়রন নলের মধ্যে দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করলে এখানে কি হয়ে যায়, এখানে হয়ে যায় হলো বেনজিন উৎপন্ন হয়ে যায়। 3টা ইথাইন মিলা কি হয়, একটা বেনজিন উৎপন্ন করে। 3টা ইথাইন মিলে একটা বেনজিন উৎপন্ন করে। তিনটা ইথাইন মিলে একটা বেনজিন উৎপন্ন করে। সুন্দর মতো তুমি 3-এ 3 পেয়ে গিয়েছো। এটা হলো আমাদের ছিল। ঘ নম্বর তোমাকে বলছে, যে এ ও বি এর মধ্যে কে বেশি অম্লধর্মী তা বিশ্লেষণ করো। সো এ হলো আমাদের ইথাইন, CH ট্রিপল বন্ড CH, ইথাইন, ভালো কথা। ইথাইনকে যদি লেড না তো প্যালেডিয়াম, ঠিক আছে, প্যালেডিয়াম সাথে হাইড্রোজেনেশন যদি করি, ইথিন উৎপন্ন হবে, তাই না? ইথিন উৎপন্ন হবে। এটা হলো আমাদের বি যৌগ আর এটা হলো আমাদের এ যৌগ। সো তুমি বুঝতেই পারতেছো অম্লধর্মী কোনটি, ওই হলো অম্লধর্মী। ঠিক আছে, অম্লধর্মী। সেটা কিভাবে এক্সপ্লেন করবা? এক্সপ্লেনেশন, CH ট্রিপল বন্ড CH, এখানে কি হয়, ওই হলো একটা টার্মিনাল অ্যালকাইন। ওই কি টার্মিনাল অ্যালকাইন বা প্রান্তীয় অ্যালকাইন, ওই হলো প্রান্তীয় অ্যালকাইন। সো প্রান্তীয় অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে, এই যে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, কার্বন কার্বন ত্রিবন্ধন ত্রিবন্ধনের দৈর্ঘ্য হলো 0.120 ন্যানোমিটার। ফলে কি ইলেকট্রন মেঘ, আর কার্বনের দিকে
ঝুঁকে থাকে, ফলে হাইড্রোজেনে ডেল্টা প্লাস সৃষ্টি হয়। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো যে কার্বন ট্রিপল বন্ড কার্বনের সংকরণ হলো sp, তাই না? এবং এর পার্সেন্টেজ s প্রপার্টি কত বলো তো? 1/, একটা s অরবিটাল, টোটাল অরবিটাল কয়টা? দুইটা, ইনটু 100%, বা আমরা বলতে পারি s পার্সেন্টেজ ক্যারেক্টারিস্টিক্স হলো 50%। পার্সেন্টেজ ক্যারেক্টারিস্টিক্স কত? 50%। সো এখানে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। হ্যাঁ, পার্সেন্টেজ বাড়লে, পার্সেন্টেজ ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, ফলে কি এই যে ফলে আবারও হাইড্রোজেনে ডেল্টা প্লাস সৃষ্টি হয়। ঠিক আছে? সো ফলে হাইড্রোজেন সহজে ইলেকট্রন হিসেবে H প্লাস হিসেবে বের হয়ে যেতে পারে। হাইড্রোজেন সহজে কি হতে পারে? H প্লাস হিসেবে বের হয়ে যেতে পারে। এই যে এই সোডিয়ামের সাথে বিক্রিয়া দিলে এখানে উৎপন্ন হবে হলো CnA, হাইড্রোজেন গ্যাসে বুদবুদ বের হয়ে যাবে, তাই না? আবার এই যে ইথাইনের সাথে কপার ডাইঅ্যামিন, কপার ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিলে লাল অধক্ষেপ দেখা যাবে, তাই না? ব্রেড পিপিটি। সাথে থাকবে কি? অ্যামোনিয়া। ঠিক আছে? পারবে এগুলো? পারবা। নেক্সট, হ্যাঁ, নেক্সট আমরা দেখি এ প্রস্তুতের বিক্রিয়া কৌশল সহ দেখাও। ভাই এটা পারবা। গ নাম্বার রিপিট, দেখছো রিপিট হইতেছে। ঘ নাম্বার কি বলছে? বলছে এ ও বি এর মধ্যে কোনটি অর্থপ্যারা সমাণু প্রদর্শন অর্থপ্যারা সমাণু উৎপন্ন করবে। আচ্ছা, আগে আমরা বিক্রিয়াটা লিখি, মানে উদ্দীপকে বিক্রিয়াটা চিহ্নিত করি। এটা হলো আমাদের বেনজিন। দিস ইজ আওয়ার চেনা পরিচিত বেনজিন। সো বেনজিনে কি করতেছি? সবার আগে HNO3 H2SO4, HNO3 H2SO4। সো এখানে উৎপন্ন হবে নাইট্রোবেনজিন। আর এইখানে আমি CH3Cl অ্যানহাইড্রাস AlCl3 দিলে এখানে উৎপন্ন হবে মিথাইল বেনজিন। সো কে অর্থপ্যারা সমান উৎপন্ন করবে? সুন্দর মতো ওই জানো, ওই হলো অর্থপ্যারা দিবে। ওই হলো দিবে কি? অর্থপ্যারা দিবে। প্যারা দিবে কেন দিবে? ওই যে CH3 হলো কি প্লাস H এফেক্ট দেয়, অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। দেখাই দিবা, শো রেজোনেন্স। এটা অ্যাকচুয়ালি রিপিট আসছে, সুন্দর মতো এটা দেখাই দিবা। ঠিক আছে ছোট বন্ধু, পারবা, এটা পারবা। নেক্সট, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে KOH এর বিক্রিয়া হইতেছে। ওকে, 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হইতেছে। আবার এই 1 ডিগ্রি অ্যালকোহলকে তোমার জারিত করলে সবার আগে অ্যালডিহাইড উৎপন্ন হবে, আবার জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, সো 1 নং বিক্রিয়ার কৌশল বর্ণনা করো। আমরা জানি যে গ নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি রিপিট আসছে। গ নাম্বারটা কি আসছে? গ নাম্বারটা আসছে রিপিট। আর ঘ নাম্বারটা আসছে কি? ঘ নাম্বারটা আসছে হলো কোনটি নিউক্লিওফিলিক সংযোজন প্রদর্শন করবে। সো নিউক্লিওফিলিক সংযোজন এটাও পারবো। দেখো RCH2OH এর সাথে তুমি জারণ করলে পারবা RCHO, এবং এটারে জারণ করলে পাবা হলো RC ডাবল বন্ড OH। ওই হলো দিবে, ওই হলো দিবে না। এটাও রিপিট। আর একটা কল আসছে। হ্যাঁ, সো এখানে তিনটা, এখানে একটা হ্যালাইড দিছে, এখানে একটা হ্যালাইড দিছে, এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড, আবার অ্যালকোহল। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড দিছে, হোয়াট এভার ইট ইজ। সো বলছে উদ্দীপকের যৌগের মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে।
সো জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে হলো এই যে ইনি হলো জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। ঠিক আছে, কেন জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে? 1 নাম্বার সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করবে। ওই হলো CH3 সি, এখানে আছে Cl ডাবল বন্ড CH CH3। সো ওই কেন করবে? ওই যে 1 নাম্বার রেস্ট্রিক্টেড রোটেশন আছে, তাই না, বাধাপ্রাপ্ত ঘূর্ণন রোটেশন। 2 নাম্বার 4 হাতে 2 হাতে ভিন্ন মূলক, 2 হাতে 2টা ভিন্ন মূলক। সো এই যে সিস সমানুটা আঁকো, Cl ডাবল বন্ড CH CH3, এটা হলো আমাদের সিস, কারণ এই যে মিথাইল এক পাশে, আর এর পরেরটা হলো ট্রান্স, পরেরটা হলো আমাদের ট্রান্স। পারবা না? একটা সিস, একটা হলো আমাদের ট্রান্স। নেক্সট বলছে উদ্দীপকের 3 নং যৌগটি অন্য দুটি যৌগ অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন এক ধরনের সমানুতা প্রদর্শন করে, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। অন্য দুটি অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন ধরনের সমানুতা প্রদর্শন করে, কি ভিন্ন ধরনের সমানুতা প্রদর্শন করে? 3 নাম্বারটা হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড আছে, আবার OH আছে, তাই তো। সো আলোক সমানুতা প্রদর্শন করে, ইয়েস, ওইও তো আলোক সমানুতা প্রদর্শন করে। পাগল হয়ে গেছে প্রশ্নকর্তা, পাগল হয়ে গিয়েছেন। প্রশ্নকর্তাকে আমরা একটু মাফ করে দিই। CH3 CH OH C ডাবল বন্ড OH, ওকে, CH3 CH OH C ডাবল বন্ড OH। এখানে তো আমি কিছু দেখতেছি না, এক্সট্রা কিছু দেখতেছি না। টটোমেরিজমের কথা বলতেছে। টটোমেরিজম কিসের টটোমেরিজম? না, এখানে কোনো টটোমেরিজম নাই। হুশ হুশ। কোন ধরনের সমানুতা প্রদর্শন করে? আলোক সমানুতা, আই গেস। যা লিখে দিবা। কাইরাল কার্বন আছে, কি আছে ভাই? কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন আছে, তাই কি আলোক সমানুতা প্রদর্শন করে। ভেরি সিম্পল। ওকে, গেল। কেমন জানি লাগতেছে, এটা বিরক্ত লাগতেছে। নেক্সট, এই যে এই কোশ্চেনটা ভালো বলছে, ডি ও বি এর মধ্যে কিভাবে পার্থক্য করা যায়। ডি কোনটা? মৃদু জারণ করতেছি। আচ্ছা, আমাকে বলছে যে আর হলো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক। আর কি? 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক। ওকে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক মানে কি? CH3 CH2। আচ্ছা, এই অ্যালকাইল মূলকের সাথে আয়োডিন আছে। আচ্ছা, আয়োডিন আছে, এর সাথে কেসিয়ানের বিক্রিয়া দিলে অ্যালকোহলিক মাধ্যম, সমস্যা নাই। কেসিয়ানের বিক্রিয়া দিলে নাইট্রাইল যৌগ উৎপন্ন হবে, CH3 CH2 CN উৎপন্ন হবে। আর এই যে এটা হলো আমাদের এটা হলো আমাদের কি A যৌগ। এবং এই যৌগকে আদ্র বিশ্লেষণ করলে, এই যে অ্যাসিডিক মিডিয়ামে আদ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হবে হলো কার্বক্সিলিক অ্যাসিড। উৎপন্ন হবে কি ছোট বন্ধু? কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। আচ্ছা, ভালো কথা। এরপর একে যদি আমি অ্যাকুয়াস KOH দেই, অ্যাকুয়াস KOH দেই, আবার জারণও বলতেছে কেন? ওয়াই আর ইউ সেইং জারণ? সো এখানে হয়ে যাবে CH3 CH2 OH, এবং একে আমি করলাম মৃদু জারণ। সো মৃদু জারণ করলে অ্যালকোহলকে আমরা পাবো হলো CH3 CHO, অ্যালডিহাইড পেয়ে যাবো। কি পাবো? মৃদু জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যাবো। সো সুন্দর মতো দেখো ডি যৌগ, সো ডি আর বি যৌগকে কিভাবে পার্থক্য করা যায়। এটা হলো A, এটা হলো আমাদের B, আর এটা হলো আমাদের C,
এটা হলো আমাদের ডি। সো সি আর ডি, বি আর ডি, সরি বি, বি কোনটা, এই যে বি, বি, বি আর ডি রে পার্থক্য কেমনে করে, এটা আমরা দেখি নাই ভাই। বি আর ডি কে পার্থক্য কেমনে করে, ডিএনপিএইচ টেস্ট দিয়ে করে। বি আর ডি পার্থক্য, বি এন্ড ডি পার্থক্য হচ্ছে ডিএনপিএইচ টেস্ট। এটাও আসছে রিপিট, এটা আসছে কি ছোট বন্ধু, রিপিট। গ নাম্বারটা পুরাটাই রিপিট আসছে। আচ্ছা নেক্সট, নেক্সট ঘ নাম্বার কি বলছে, ডি যৌগটি অ্যালডল ঘনীভবন না ক্যানিজারও প্রদর্শন করবে। ডি যৌগটি সুন্দর মতো দেখতেছো অ্যালডল ঘনীভবন প্রদর্শন করবে। ওয়াও। ঘ নাম্বার, ডি যৌগটি, ডি যৌগটি হলো CH3CHO, ওই প্রদর্শন করবে হলো অ্যালডল, অ্যালডল, অ্যালডল ঘনীভবন দিবে। কি দিবে, অ্যালডল, অ্যালডল ঘনীভবন বা অ্যালডল বিক্রিয়া, সোজা কথা অ্যালডল রিঅ্যাকশন। ঘনীভবনে আবার আরো এক্সট্রা কাহিনী আছে। সো অ্যালডল আর ক্যানিজারের মধ্যে পার্থক্য কি, অ্যালডল ক্যানিজারো, ঠিক আছে। অ্যালডলে কি হয় বলো তো ছোট বন্ধু, অ্যালডলে কি থাকা লাগে, আলফা হাইড্রোজেন থাকতে হয়, ঠিক আছে। এবং 2 নাম্বার হলো আর লঘু NaOH দ্রবণ, ঠিক আছে। আর ক্যানিজারোতে আলফা হাইড্রোজেন থাকে না। 2 নাম্বার গাঢ় NaOH বা KOH, এখানেও বা KOH, ইজি, ইজি। স্বাভাবিক বলবা যে ওর কি আছে, ওর হলো আলফা হাইড্রোজেন আছে, এখানে অ্যালডল হবে। সো অ্যালডল ঘনীভবনের রিঅ্যাকশনটা দেখবা, ইয়েস ভাই দেখতে চাচ্ছি, দেখতে চাচ্ছি। সো চলো দেখি। সো এখানে NaOH থেকে OH মাইনাসটা আসবে। OH মাইনাসটা কি করবে, যেখানে ডেল্টা মাইনাস এখানে ডেল্টা প্লাস, হ্যাঁ এখান দিয়ে আক্রমণ করবে, হুশ এখান দিয়ে আক্রমণ করবে না। এখানে কি হবে, এখানে আলফা হাইড্রোজেন আছে, এবং আলফা হাইড্রোজেন উই অল নো দ্যাট আলফা হাইড্রোজেনের ধর্ম হলো অ্যাসিডিক ধর্ম থাকে। এই যে CH2, এখানে আসবে H। সো এই OH মাইনাস এসে সুন্দর মতো এই হাইড্রোজেনে ধরবে, হাইড্রোজেন এখানে ডাবল বন্ড দিয়ে দিবে। এই ডাবল বন্ড দিল, এটা ওই পাশে চলে গেল। অথবা আমরা একদম এক স্টেপে কেন দেখাইতেছেন। সো এই যে OH মাইনাস এখানে হাইড্রোজেনটা আক্রমণ করবে, হাইড্রোজেন এই কার্বনডে ডাবল বন্ড দিয়ে দিবে, হাইড্রোজেন কার্বনডে ডাবল বন্ড দিয়ে দিবে, H প্লাস হিসেবে বাইর হবে, H প্লাস OH মাইনাস মিলা পালিম বের হয়ে যাবে। আর এখানে থাকবে কি CH2 মাইনাস C ডাবল বন্ড OH, বা আমরা বলতে পারি CHO। এটাকে আমরা কি বলতে পারি, CHO বলতে পারি না, ইয়েস CHO বলতে পারি। এই যে এটা, এই যে এটা আবার কি করবে, এটা হলো আরেকটারে গিয়া ধরবে। এই যে CH2, এই যে CH2 মাইনাস CHO, এটা আবার গিয়ে ধরবে আরেকটারে, এই যে আরেকটা CH3 C ডাবল বন্ড OH রে, এবার ওই এরে পিছন দিয়ে দিবে ধাক্কা, এবার ওই পিছন দিয়ে আক্রমণ করবে একে, একে পিছন দিয়ে আক্রমণ করলো, ফলে এখানে উৎপন্ন হবে কি দেখো তো, ঠান্ডা মাথায় খেয়াল করো, CH3 CO মাইনাস, এখানে H CH2 CHO, CH2 CHO, CH2 CHO উৎপন্ন হবে, ঠিক আছে। ওই কোনো একখান থেকে H প্লাস নিয়ে, ওই কোনো একখান থেকে H প্লাস নিয়ে সুন্দর মতো H প্লাস নিয়ে CH3 COH H CH2 CHO, এটা আমাদের অ্যালডল বিক্রিয়া, অ্যালডল বিক্রিয়া। আবার এটার উত্তপ্ত করা লাগবে না, দরকার নেই, উত্তপ্ত করব না। এই যে এটার আমরা বলি অ্যালডল, কেন বলি, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, ঠিক আছে। এটার নামে অ্যালডল আছে, হোয়াটএভার। ওকে নেক্সট, C6H5Cl শুষ্ক ইথার। সো এখানে হবে উডসফিটিক বিক্রিয়া। গ নাম্বারটা কি বলছে, পি যৌগ থেকে কিভাবে কার্বলিক অ্যাসিড তৈরি করা যায়। সো এটা হলো পি যৌগ, আমাদের C6H5 C ডাবল বন্ড O Na আছে, C ডাবল বন্ড Na আছে, এটা সোডা লাইমের সাথে উত্তপ্ত করো, সোডা লাইম হিট করো, C6H6 উৎপন্ন হবে। C6H6 আমরা কি বলি, বেনজিন বলি। এটাকে আমরা কি বলি ছোট্ট বন্ধু, বেনজিন, বেনজিন বলি। আচ্ছা বেনজিন বলি। সো এখান থেকে পি যৌগ থেকে আমি কার্বলিক অ্যাসিড তৈরি করব। সো বেনজিনরে সরাসরি হাইড্রেশন করা যায় না, মানে সরাসরি ওরে পানি দিয়া তুমি ফেনল বানাইতে পারবা এরকম কোনো কাহিনী নাই। সবার আগে আমার ক্লোরিনেশন করা লাগবে, ঠিক আছে। সবার আগে আমার কি করা লাগবে, ক্লোরিনেশন করা লাগবে।
এরপরে এক্সট্রিম কন্ডিশনে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করা লাগবে। এক্সট্রিম কন্ডিশন কত ছিল? 450 ডিগ্রি সেলসিয়াস, কত 400 না কত এটিএম চাপ, উচ্চ তাপমাত্রা চাপ, উচ্চ চাপ এবং তাপ দিলে উৎপন্ন হবে সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েট উৎপন্ন হবে এবং এই সোডিয়াম বেনজোয়েটকে পরে HCl এর সাথে বিক্রিয়া দিলে, সোডিয়াম বেনজোয়েটকে HCl এর সাথে বেসিক্যালি অ্যাসিডিফাই করলে উৎপন্ন হবে ফেনল। ফেনল বা এটার আমরা বলি কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। ঠিক আছে ছোট্ট বন্ধু, এটা পারবা, এটা পারবা। এটা গেল গ, গ গেল। এবার আমরা ঘয়ে চলে যাই, গ গেল, ঘয়ে চলে যাই। ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়ায় পি অপেক্ষা কিউ যৌগ, পি অপেক্ষা কিউ যৌগ বেশি সক্রিয়। সো পি হলো আমাদের বেনজিন, কিউ হলো আমাদের কি? মিথাইল বেনজিন। উডসফিটিক বিক্রিয়া হইতাছে এখানে। এই দেখো, এই দেখো, এটা হলো আমাদের ক্লোরোফিনাইল, আর এখানে CH3Cl, আর ক্লোরোবেনজিন। মিয়া ক্লোরোফিনাইল কোত্থেকে কি পাইছে? সোডিয়াম ড্রাই ইথার। এবং আমরা জানি ড্রাই ইথারের ক্ষেত্রে কি হয়, এ সোডিয়াম থাকে, সোডিয়াম ক্লোরিন দুইটার সাথে বিক্রিয়া করে ফেলে, আর এখানে ফিনল আর মিথাইল মিলা হয়ে যাবে হলো টলুইন। উৎপন্ন কি করবে? টলুইন, টলুইন। সো ওই কে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া দিবে বলো তো? এখানে পি আর কিউ এর মধ্যে, পি আর কিউ এর মধ্যে এটা কিউ, এটা কিউ। তো বলবা কিউ বেশি সক্রিয়, কিউ বেশি সক্রিয়। কেন? কারণ হলো এই যে CH3 গ্রুপ প্লাস এইচ এফেক্ট দেয়, তাই না? এবং এটাও আসছে রিপিট। ঠিক আছে ছোট্ট বন্ধু, আজকে এতটুকুই থাকলো আমাদের। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।